স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে ভাইয়া। জি ওকে। আচ্ছা, লাস্ট ক্লাসে কি কি পড়েছিলাম সেটা রিক্যাপ করি। রিক্যাপ করব আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন সলভ করার মাধ্যমে। হ্যাঁ, তো এখানে কোশ্চেনটা কি বলছে, বিজনেস ইনকার্স দ্য ফলোইং কস্টস in relation to the construction of a new facility and the introduction to the market of its output. হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে আপনার ফলোইং কস্ট, এগুলো হচ্ছে এস্টিমেট। তাহলে আইডেন্টিফাই দ্য টোটাল কস্ট অফ দ্য ফ্যাসিলিটি ইন অ্যাকর্ডেন্স উইথ IS 16 and allocate it over the facilities components. fill in the pro forma below. pro forma না দেখি, আমরা এমনিতেই বলি। তাহলে এখানে বলছে হচ্ছে আপনার মানে কস্ট অফ অ্যাসেট, এটা বের করতে, ফ্যাসিলিটির কস্ট বের করতে এবং এটাকে অ্যালোকেট করতে ফ্যাসিলিটির কম্পোনেন্ট অনুযায়ী। এই ফ্যাসিলিটির কম্পোনেন্ট অনুযায়ী কেন ক্লাসিফাই করবে কেউ কি বলতে পারবেন? লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। লাস্ট ক্লাসে কেউ আছেন? ভাই প্রশ্নটা কি কি করছেন অ্যাসেটের? এই যে এখানে দেখেন কোশ্চেনে বলছে আইডেন্টিফাই দ্য টোটাল কস্ট অফ দ্য ফ্যাসিলিটি ইন অ্যাকর্ডেন্স উইথ IS 16 and allocate it over the facilities components, মানে টোটাল কস্ট অফ দ্য ফ্যাসিলিটি ডিটারমাইন করতে বলেছে এবং এই যে ফ্যাসিলিটির যে কম্পোনেন্ট সেটার উপরে অ্যালোকেট করতে বলেছে। তো এই অ্যালোকেশনটা কেন করি কেউ বলতে পারবেন? আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম না যে ডিটারমাইনিং দ্য কস্ট অফ সিগনিফিকেন্ট পার্টস অফ আ পিপিই, এরকম বলেছিলাম না একটা টপিক? জি, ইঞ্জিনের খরচ হবে ইঞ্জিনিয়ার, রাইট। সেম ক্লাসের হলো আলাদা আইটেম, আলাদা হলে ওটা আলাদাভাবে মানে ডেপ্রিসিয়েশন ইউজফুল লাইফটা আলাদা হলে বা সিগনিফিকেন্সটা যদি কম বেশি হয় অ্যাসেটটার, তাহলে ওই পার্ট গুলোকে আমরা সেপারেটলি আইডেন্টিফাই করি এবং সেপারেটলি ডেপ্রিসিয়েট করি। সো দেখেন, আগে আমরা কোশ্চেনটা বুঝি যে কোশ্চেনটা কি বলেছে। এখানে বলেছে যে while the overall life of the facility is 20 years, 40% of the costs other than those of safety inspection, হ্যাঁ এখানে সেফটি ইন্সপেকশন বলা আছে 1.5 লাখ টাকা আর কি, হ্যাঁ এস্টিমেট করছে, relate to items that will need replacing in 8 years। ঠিক আছে, তার মানে কি টোটাল ফ্যাসিলিটির ইউজফুল লাইফ কত বছর? 8 বছর। 8 বছর কেমনে, ওভারঅল লাইফ কত বছর? 20 বছর। এর মধ্যে বলতেছে এই যে 20 বছরের যে টোটাল ফ্যাসিলিটি, এটার 40% কস্ট আদার দেন সেফটি ইন্সপেকশন। তাহলে এখানে ধরেন টোটাল আমি যদি কস্ট আমি আগেই ডিটারমাইন করছি না, আমি যদি টোটাল কস্ট ধরি 10 লাখ টাকা, তো 10 লাখের মধ্যে এই যে 1.5 লাখ যে বাদ দিচ্ছি, 1.5 লাখের আবার ইউজফুল লাইফ কত? 3 ইয়ার্স। দেখেন, দ্য ফ্যাসিলিটি হ্যাজ পাসড অ্যান ইনিশিয়াল সেফটি ইন্সপেকশন, দ্য কস্ট অফ হুইচ ইজ সাবসামড উইদিন আদার কস্ট, মানে সব কস্টের মধ্যে যোগ করা আছে। The next inspection is due in 3 years and thereafter every 3 years. তার মানে একটা ইন্সপেকশন পাস করেছে এবং প্রতি 3 বছরে একবার ইন্সপেকশন করতে হবে। তাহলে আমরা ফার্স্ট স্লাইডে দেখেছিলাম না যে কম্পোনেন্টস অ্যাকোয়ার্ড ফর অব্লিগেটরি সেফটি অর এনভায়রনমেন্টাল রিজন। সো এটা কি ফর অব্লিগেটরি সেফটি, রাইট, ইনিশিয়াল সেফটি ইন্সপেকশন। তাহলে এটাকেও সেপারেটলি কস্ট অফ পিপি হিসেবে, মানে সেপারেট কম্পোনেন্ট অফ পিপি হিসেবে ডিটারমাইন করা যায়। তাহলে এটা কত বছর লাগবে রিপ্লেসমেন্ট, এই 1.5 লাখ টাকা? এটা বলছে 40 যে বছর। 3 ইয়ার্স, এভরি 3 ইয়ার্স। রাইট। এটাকে রিপ্লেসমেন্ট করতে হবে কত দিয়ে? 3 দিয়ে, রাইট। আর টোটাল কস্ট বলতেছি 20 বছর, এবং 10 লাখ টাকা আমার টোটাল কস্ট, এই এই টোটাল কস্ট থেকে এই 1.5 লাখ টাকা বাদ দিয়ে যে 40% কস্ট, মানে 1.5 লাখ টাকা বাদ দিলে কত হয়? 8.5 লাখ টাকা। 8.5 লাখের যে 40% কস্ট, সেটার ইউজফুল লাইফ হচ্ছে 8 ইয়ার্স, মানে রিপ্লেস করতে হবে 8 বছর পরে। আপনারা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি ভাইয়া। ধরেন আপনার এখানে টোটাল ইউজফুল লাইফ হচ্ছে বলছে 20 বছর। হ্যাঁ, তাহলে সেফটি ইন্সপেকশন
1.5 লাখ টাকা, এটা এভরি 3 ইয়ার্সে লাগবে। আচ্ছা, তারপরে গেল বলছে যে 40% অফ দ্য কস্ট আদার দেন দোজ অফ সেফটি ইন্সপেকশন। আমি ধরলাম টোটাল হচ্ছে 10 লাখ টাকা, হ্যাঁ, তাইলে আদার দেন সেফটি ইন্সপেকশন, তাইলে এই 10 লাখ 1 মিলিয়ন হচ্ছে 6টা শূন্য 1 2 3 4 5 6 মাইনাস এটা কত বছর হবে? 8 ইয়ার্স, ঠিক আছে। আর রিমাইনিং এটা কত বছর? বলেন। 20 ইয়ার্স। বুঝেন নাই কে? না বুঝলে কোশ্চেন করেন। সবাই বুঝেছেন? ওকে, তাইলে এখন বলেন যে কোন কস্ট গুলাকে আমি ক্যাপিটালাইজ করতে পারবো। সাইট প্রিপারেশন কস্ট, এটা কি আসবে কস্ট অফ পিপি তে? সাইট প্রিপারেশন আসবে। নেট ইনকাম while site used as a car park before construction commencing, এটা এটা কি করতে হবে? এটা আসবে না। আসবে না, রাইট। এখানে কোশ্চেনটাকে ট্রিক্স আছে, সেটা হচ্ছে এখানে দেখেন শুধু কস্ট গুলো দিয়েছে, বাট যদি বলতো যে টোটাল ফ্যাসিলিটির ভ্যালু হচ্ছে 10 লাখ টাকা, এর মধ্যে এই কস্ট গুলো ইনকার হয়েছে, তাইলে এটাকে কি করতে হইতো? 10 লাখ থেকে বাদ দেওয়া লাগতো। বাট মাইনাস। যেহেতু আমরা রাইট, বাট যেহেতু আমরা কস্টটাকে টোটাল কস্ট ক্যালকুলেট করছি, সো এটাকে আমি কনসিডারেশনে না আনা মানেই বাদ দিয়ে দিচ্ছি। ম্যাটেরিয়ালস ইউজড ইনক্লুসিভ অফ 0.3 মিলিয়ন রিকভারেবল ভ্যাট। আচ্ছা, এটা কি করতে হবে? যেটা রিকভারেবল এটা বাদ দিতে হবে। রাইট, সো এটা অ্যাপ্লিকেবল ফর অল ট্যাক্সেস। হ্যাঁ, আপনার যেই অ্যামাউন্টটা রিকভারেবল, মানে ভ্যাট, ট্যাক্স, কাস্টম ডিউটি, যেটা আপনার রিকভারেবল, মানে আপনি ইদার ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন, অথবা রিফান্ড পাবেন, অথবা আদার ফর্ম অফ অ্যাডজাস্টমেন্ট পাবেন, হ্যাঁ, সেইগুলাকে কস্ট অফ পিপি আনা যাবে না। কেন আনা যাবে না? বিকজ এটা তো আপনি রিফান্ড পাচ্ছেন, সো হাউ ক্যান দিস বি কস্ট টু পিপি, রাইট? সো এটা জি আসবে ভাই, না। জি। Labor costs inclusive of 0.5 million incurred when a labor dispute meant that no construction work was carried out. মানে এই যে 4 মিলিয়নের মধ্যে লেবার কস্ট হয়েছে, মানে টোটালটা 4 মিলিয়ন লেবার কস্ট, এর মধ্যে 0.5 মিলিয়ন হয়েছে একটা লেবার ডিসপিউটের টাইমে, যখন কোনো কনস্ট্রাকশন হয় নাই। ওইটা বাদ যাবে ভাইয়া। বাদ 0.5 যাবে, রাইট মিলিয়ন। রাইট, বিকজ এটা অ্যাবনর্মাল কস্ট আর কি, বা অ্যাবনর্মাল লস। টেস্টিং অফ ফ্যাসিলিটিস প্রসেস, টেস্টিং ফি, এটা আসবে। টেস্টিং ফি আসবে, জি। হ্যাঁ, সেল অফ বাই প্রোডাক্টস প্রডিউসড এজ আ পার্ট অফ টেস্টিং প্রসেস, আসবে না এটা। আসবে না। কনসালটেন্সি ফিস রিগার্ডিং ইনস্টলেশন এন্ড অ্যাসেম্বলি, আসবে। প্রফেশনাল ফিস, আসবে। আচ্ছা। ওভারহেড, ওপেনিং অফ নিউ ফ্যাসিলিটি, এটা আসবে না। আসবে না, আমরা বলেছিলাম এটা আসবে না। আচ্ছা, ওভারহেডস ইনকার্ড, একটা হচ্ছে কনস্ট্রাকশন আর একটা হচ্ছে জেনারেল। কনস্ট্রাকশনটা আসবে, জেনারেলটা আসবে না। কেন আসবে না জেনারেলটা? যদি আমি এক্সপ্লেনেশন চাই এক্সামে, কি লিখবো? জেনারেলটা এই ইয়েতে এই ওই This is অ্যাসেটের not সাথে a সরাসরি জড়িত directly না। attributable cost. ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল না, জি। এই টার্মগুলো লিখতে হবে, হ্যাঁ, এক্সামে পাস করতে হলে। এই যে আমি ওইদিন স্লাইডে বোল্ড করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে টার্মগুলো ইউজ করতে হবে, সো এই টার্মগুলো মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। তো যখন আপনার যে এরকম কোনো কস্ট আপনি আনবেন না, যদি এক্সপ্লেনেশন চায়, তখন আপনি বলবেন দিস ইজ নট আ ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট টু দ্য কনস্ট্রাকশন অফ দিস ফ্যাসিলিটিস, ঠিক আছে? জি ভাই। ওকে, রিলোকেশন অফ স্টাফ টু নিউ ফ্যাসিলিটি, আসবে না।
আচ্ছা, the following estimates have been made. The cost of having to dismantle the facility at the end of its useful life discounted to present value. এটা আসবে। আসবে, রাইট। ডিসম্যান্টলিং কস্ট আমি বলেছিলাম আসবে। আসবে, জি। The facility has passed, যে 1.5 লাখ টাকা যে সেফটি ইন্সপেকশন, এটা এটা আসবে। আসবে, রাইট। সো আসলে টোটাল যা হবে ওটাকে আমরা ওই যে আমি যেভাবে অ্যালোকেট করেছি সেভাবে অ্যালোকেট করব। ক্লিয়ার সবার? জি ভাই। ওকে, আমরা লাস্ট ক্লাসে স্লাইড পর্যন্ত দেখেছিলাম। ইম্পেয়ার, ভাই ডিসমেন্টাল কস্ট যেটা, এইটা কি ওই যে ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে প্রেজেন্ট ভ্যালুতে এনে তারপরে কস্টের সাথে অ্যাড করতে হবে ইনিশিয়াল রিকগনিশনে? মানে এইটা আসলে মানে আমরা আগে বুঝি যে ডিসকাউন্টিং কখন করতে হয়। হ্যাঁ, ডিসকাউন্টিং করতে হয় যখন আপনার টাইম ভ্যালু অফ মানির একটা ইম্প্যাক্ট থাকে। সো যদি আপনাকে 1 বছর পরে ডিসমেন্টেল করতে হয়, হ্যাঁ, তাহলে তখন কি টাইম ভ্যালু অফ মানির কোনো ইম্প্যাক্ট আছে? বা যখন 2 বছর পরে 10,000 টাকা আপনাকে ডিসমেন্টলিং কস্ট, এটার কি কোনো মেজর ইম্প্যাক্ট আছে, ম্যাটেরিয়াল ইম্প্যাক্ট আছে? ও আচ্ছা, বলছেন যে সিগনিফিক্যান্ট ইমপ্যাক্ট থাকলে তখন এক্স্যাক্টলি, টাইম ভ্যালু অফ মানি যদি কোনো সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট থাকে বা ম্যাটেরিয়াল ইম্প্যাক্ট থাকে, ইন দ্যাট কেস আমরা ডিসকাউন্টিং করব, মানে ডিসমেন্টলিং কস্ট প্লাস যদি ইন্সপেকশন কস্ট থাকে সেটাকেও। ওকে। এখন কোশ্চেন আসে না যে স্যার তাহলে ডিসমেন্টলিং কস্ট আপনার ধরেন 5 লাখ টাকা, আমি ডিসকাউন্টিং করলাম 3 লাখ টাকা, এটাকে তো আমাকে ধরেন 2 বছর বা 3 বছর পরে 5 লাখ বানাইতে হবে, তাহলে জার্নাল কি হবে? এটা কোশ্চেন আসছে মাথায়, ভেরি ট্রিকি, রাইট? রাইট? মানে হতে পারে না এরকম? জি, সো হতে পারে। এখানে, হ্যাঁ এখানে কি হবে বলেন? এটা ইন্টারেস্ট এক্সপেন্স হবে আর হচ্ছে ক্যাপেক্স এ, সরি, যে দুটাই ফ্যাসিলিটিস তো দিব ডেবিট, দুটাই তো ডেবিট। ফ্যাসিলিটিস ডেবিট আর হচ্ছে এক্সপেন্স। আচ্ছা, এক্সপেন্স কি করব? দুইটা ডেবিট হয় পসিবল না। তাহলে ওই যে আগে পেয়েবল ক্রিয়েট করে রাখতে হবে, ওইটাকে নেট অফ করতে হবে এক্সপেন্স দিয়ে। এক্স্যাক্টলি, আপনি যখন ডিসম্যান্টল করতেছেন এটা কি প্রভিশন রাখতেছেন, একটা তো পার্ট করতেছেন অ্যাসেট। হুম, ডিসম্যান্টলিং কস্ট কি অ্যাকর্ডিং টু আইএস 37? সো ডেবিট করতেছেন কি তখন 3 লাখ টাকা ধরেন ডিসকাউন্টিং করছেন, 3 লাখ টাকা আসছে, ডেবিট করতেছেন পিপি, ক্রেডিট করতেছেন প্রভিশন ফর ডিসম্যান্টলিং কস্ট, রাইট? রাইট রাইট। সো আপনি যখন এই যে ইয়ে করবেন আবার ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই করে যখন আপনি অ্যামাউন্ট স্কেজুল করবেন, তখন কি হবে? যখন ডেবিট হবে সেটা ডিসমেন্টলিং কস্টে আসবে আর ক্রেডিট হবে প্রভিশনে আসবে, এভাবে ডিসমেন্টলিং কস্ট বাড়বে, প্রভিশনে বাড়বে, বাড়তে বাড়তে 5 লাখ টাকা হবে। ওকে, ক্লিয়ার? জি ভাই, থ্যাংক ইউ। সো একটু ডেপথে ঢুকতে হবে, মানে এগুলো তো আমি বললাম, সো একটু ডেপথে ঢুকলে যেটা হবে যে তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন। ওকে, আমরা ইম্পেয়ারমেন্ট দেখি, তারপরে রিভ্যালুয়েশন মডেলে যাব। হ্যাঁ, আচ্ছা, ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট, it applies to PP, intangibles, subsidiaries, associates and joint ventures. So এত কিছু মনে রাখার দরকার নাই, এগুলা অ্যাপ্লাই করলে বুঝুন। ইন্ডিকেশন অফ ইম্পেয়ারমেন্ট should be assessed at each reporting period and irrespective of choice of subsequent measurement model. এটা খুব এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি বলেছিলাম লাস্ট ক্লাসে যে যত রকম এস্টিমেট আছে সবগুলোকে ম্যানেজমেন্টের ইয়ার এন্ডে রিভিউ করতে হয়, দিস ইজ ম্যান্ডেটরি। তো মানে ইম্পেয়ারমেন্ট যে ট্রিগার বা ইন্ডিকেশন অফ ইম্পেয়ারমেন্ট, এটাকে আপনার স্ট্যান্ডার্ড ভাষায় বলে ইম্পেয়ারমেন্ট ট্রিগার। সো এই ট্রিগার যদি থাকে সেগুলোকে, মানে ট্রিগার যদি থাকে না, ট্রিগার আছে কিনা সেটাকে প্রতি ইয়ার এন্ডে আপনাকে অ্যাসেস করতে হবে। এখন আপনার কস্ট মডেল হইতে পারে, রিভ্যালুয়েশন মডেল হইতে পারে, যে কোনো একটা মডেল আপনি সিলেক্ট করতে পারেন, বাট আপনাকে এই ইম্পেয়ারমেন্ট ট্রিগারটাকে অ্যাসেস করতে হবে। হ্যাঁ, সাবসিকুয়েন্ট ভাই ব্রেক করছেন। depreciation should be charged based on the revised carrying amount less residual value over the remaining useful life. জি, এখন শোনা জি যাচ্ছে। ভাই। Okay, okay, okay. মিস করেছি আমি। So, subsequent depreciation should be charged based on the revised carrying amount less residual value over the remaining useful life. So, impairment এর কারণে আসলে অ্যাসেটের ভ্যালু কমে।
আমরা এটা মুখস্থ করবো না, আমরা লজিক দিয়ে বুঝবো, বাট একটু মনে রাখেন যে ইম্পেয়ারমেন্ট হলে যদি অ্যাসেটের ভ্যালু কমে তাহলে কি ডেপ্রিসিয়েশনে চেঞ্জ আসবে না? সো তখন কি হবে, ইম্পেয়ার্ড অ্যাসেটের ক্ষেত্রে ধরেন আপনার অ্যাসেটের ভ্যালু ছিল 2 লাখ টাকা, রেসিডুয়াল ভ্যালু ছিল 10 লাখ টাকা সাপোজ, আর রিমেইনিং ইউজফুল লাইফ, হ্যাঁ এখানে কিন্তু রিমেইনিং ইউজফুল লাইফ বলা হয়েছে, ইউজফুল লাইফ বলা হয় নাই। মানে একটা অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট তো অ্যাসেটের ইউজফুল লাইফের মাঝামাঝি সময় হতে পারে, ধরেন 5 ইয়ার্স ছিল ইউজফুল লাইফ, আপনি 3 ইয়ার্স ইউজ করার পরে আপনি ইম্পেয়ারমেন্ট করলেন, রিমেইনিং ইউজফুল লাইফ কত, 2 ইয়ার্স। এবং ওই রিমেইনিং যে ভ্যালু ওইখান থেকে আপনি রেসিডুয়াল ভ্যালু বাদ দিলে, মানে ইম্পেয়ার্ড ভ্যালু থেকে রেসিডুয়াল ভ্যালু বাদ দিলে যে ভ্যালুটা থাকবে ওইটাকে মানে ভাগ দিবেন কি দিয়ে, রিমেইনিং ইউজফুল লাইফ দিয়ে। এটা হবে রিভাইজড বা সাবসিকুয়েন্ট ডেপ্রিসিয়েশন আফটার ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট। ক্লিয়ার? জি ভাই। ওকে, সরি ভাই, আবার আবার একটু বলবেন। আচ্ছা ধরেন আপনার অ্যাসেটের ইউজফুল লাইফ ছিল 5 ইয়ার্স, রাইট? তো আপনি ইম্পেয়ারমেন্ট করতেছেন 3 ইয়ার্স পরে এসে, এবং ধরেন আপনার অ্যাসেটের ভ্যালু ছিল 5 লাখ এবং রেসিডুয়াল ভ্যালু ছিল 10,000 টাকা। জি তো আপনি যখন ইম্পেয়ারমেন্ট করলেন তখন অ্যাসেটের ভ্যালু আপনি দেখছেন যে 2 লাখ টাকা, রেসিডুয়াল ভ্যালু আনচেঞ্জড 10,000 টাকা, তাহলে আপনার ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট হবে 2 লাখ মাইনাস 10,000, 1,90,000। আর ইউজফুল লাইফ, রিমেইনিং ইউজফুল লাইফ কত ইয়ার্স? 5 ইয়ার্স ছিল, 3 ইয়ার্স ইউজ করেছেন, সো 2 ইয়ার্স হবে রিমেইনিং ইউজফুল লাইফ। তো আপনার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত হবে? 95,000, রাইট? 1,90,000 ভাগ 2। জি আচ্ছা বুঝতে পারছি, জি থ্যাংক ইউ। আচ্ছা এখন ইম্পেয়ারমেন্ট কখন হয় এটা দেখে, এটা মুখস্থ করবেন না, লজিক দিয়ে বুঝবেন, না বুঝলে আমাকে কোশ্চেন করবেন। যখন রিকভারেবল অ্যামাউন্ট হয় লোয়ার দেন ক্যারিং অ্যামাউন্ট বা ডাব্লিউডিভি, মানে আমি যদি সহজ বাংলায় বলি, রিকভারেবল অ্যামাউন্ট কি সেটা আমরা পরে দেখবো, আগে বুঝেন রিকভারেবল অ্যামাউন্ট আর ক্যারিং অ্যামাউন্ট কিভাবে কম্পেয়ার করব। ধরেন আপনি আপনার কাছে একটা বোতল আছে, হ্যাঁ, বোতলের গায়ে লেখা যে বোতলের দাম 10 টাকা, কিন্তু আপনি এটা মার্কেটে বিক্রি করলে পাবেন 2 টাকা, তাহলে আপনার বুকস অফ অ্যাকাউন্টসে আপনি কয় টাকা লিখবেন? 10 টাকা লিখবেন না 2 টাকা লিখবেন? 2 টাকা লেখা উচিত। 2 টাকা লিখবেন, রাইট? কারণ আপনার এটা ওভার ভ্যালুড আছে বোতলটা, 10 টাকা যদি আপনি লিখেন। সিমিলারলি অ্যাসেটের ক্ষেত্রেও তাই। রিকভারেবল অ্যামাউন্ট মানে কি, এই অ্যাসেটটা ইউজ করে আপনি যে টাকাটা পাবেন সেটা যদি কম হয় ক্যারিং অ্যামাউন্টের থেকে, মানে আপনার বুকস অফ অ্যাকাউন্টস ধরেন আছে 10 টাকা, কিন্তু আপনি আসলে অ্যাসেটটা ইউজ করে ইকোনমিক বেনিফিট পাবেন 8 টাকার, তাইলে আপনাকে কত টাকায় অ্যাসেট লিখতে হবে? 8 টাকায়, তাহলে বাকি যে 2 টাকা সেটা হবে ইম্পেয়ারমেন্ট লস। ক্লিয়ার? জি জি তাহলে রিকভারেবল অ্যামাউন্ট কি সেটা দেখি। রিকভারেবল অ্যামাউন্ট হচ্ছে হায়ার অফ অ্যাসেটস ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল এক্সক্লুডিং রিস্ট্রাকচারিং অর রিঅর্গানাইজেশন এক্সপেন্স। তাহলে অ্যাসেটের ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল এক্সক্লুডিং রিস্ট্রাকচারিং অর রিঅর্গানাইজেশন এক্সপেন্স, মানে একটা অ্যাসেট আপনি সেল করার আগে অনেক সময় ওই যে মেকআপ টেকআপ করতে হয়, মানে ঠিক করতে হয়, বা রিঅর্গানাইজিং করলেন আপনি, যে গুছাইলেন, হ্যাঁ, এই কস্ট আসবে না, শুধুমাত্র বাদ যাবে ফেয়ার ভ্যালু থেকে কস্ট টু সেল এইটা, এবং প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোস এক্সপেক্টেড টু ডিরাইভ। সো এটা একটা ম্যানেজমেন্ট ফোরকাস্ট যে আপনি এই অ্যাসেটটা ইউজ করে কত টাকা ফিউচার ক্যাশ ফ্লো পাবেন। এটা যখন এফএম করবেন তখন দেখবেন এনপিভির সময় একটা অ্যাসেটের ফিউচার ক্যাশ ফ্লো দেয়া থাকে। সিমিলারলি আপনার মানে ফারের কোশ্চেনেও এই ফিউচার ক্যাশ ফ্লো দেয়া থাকবে, হ্যাঁ। তো অ্যাসেটের তাহলে এই দুটার মধ্যে যেটা হায়ার সেটা হবে রিকভারেবল অ্যামাউন্ট, আর এই রিকভারেবল অ্যামাউন্ট থেকে যদি ক্যারিং অ্যামাউন্ট কম হয় তখন আমাকে ইম্পেয়ারমেন্ট করতে হবে। ক্লিয়ার? জি ভাই। জি ক্লিয়ার। এখানে একটা একটা কোশ্চেন ছিল, এখানে হচ্ছে রিস্ট্রাকচার বা হচ্ছে গিয়ে যে রেনোভেশনের যেটা ব্যাপার ছিল, ডিসপোজ করা বা সেল করার আগে, এই কস্টটা তাহলে যখন করলাম এখানে আসলো না, কিন্তু এটা অ্যাকাউন্টিংটা কি হবে? রিনোভেশন কস্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে? জি জি জি, যেহেতু এটা মানে এটা তো সেলিং এক্সপেন্স, এটা কি এই অ্যাসেট মানে এই যে ধরেন এটা তো এক্সপেন্স না, রাইট? আপনি যদি সেল করেন তখন এক্সপেন্স, রাইট? জি কস্ট টু সেল। আপনি রিস্ট্রাকচারিং কখন করবেন? সেলের টাইমে যখন সেল করবেন। আর ইউজুয়ালি যে রিস্ট্রাকচারিং ওটা তো আমরা পড়ছি আগে, যে মেজর রিস্ট্রাকচারিং হইলে
ক্যাপিটালাইজ করতে হবে, আর যদি মাইনর আপনার রিপেয়ার মেইনটেনেন্স সেটাকে এক্সপেন্সিভে চার্জ করতে হবে, সেটা ডিফারেন্ট। এটা বলা হচ্ছে সেলের ক্ষেত্রে, মানে আপনি রিকভার কি দুইভাবে করতে পারেন, রাইট? একটা অ্যাসেট থেকে আপনি ইকোনমিক বেনিফিট দুইভাবে নিতে পারেন, একটা হচ্ছে অ্যাসেটটা ইউজ করে, আর একটা ওয়ে হচ্ছে অ্যাসেটটাকে বিক্রি করে, রাইট? জি তাহলে সেকেন্ডটা হচ্ছে আপনার অ্যাসেটটাকে ইউজ করে, যে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোস এক্সপেক্টেড টু ডিরাইভ, মানে আপনি অ্যাসেটটা ইউজ করে কত টাকা প্রেজেন্ট ভ্যালু মানে ফিউচার ক্যাশ ফ্লো পাচ্ছেন। আরেকটা হচ্ছে আপনি অ্যাসেটটাকে সেল করবেন, সেল করলে কয় টাকা পাবেন। জি সো আপনি তো মানে অ্যাকচুয়ালি সেল করতেছেন না, এটা তো এস্টিমেটেড কস্ট, যে কস্ট টু সেল এটা তো এস্টিমেটেড কস্ট। আচ্ছা, বুঝতে পারছি। ক্লিয়ার? জি জি ওকে, তাইলে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা বলেন আগে ইম্পেয়ারমেন্ট লসের। অ্যাসেটটা যতটুকু পরিমাণ আমার অ্যামাউন্ট রিডিউসড হবে ওইটা হচ্ছে ক্রেডিট হবে, হ্যাঁ, অ্যাসেট ক্রেডিট ডেবিট। আর ডেবিট হবে হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ডেবিট হবে, তারপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কেমন ডেবিট হবে? ইম্পেয়ারমেন্ট লস। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হলে কি আপনি অ্যাসেটের ভ্যালু তো কি করতেছেন, বাড়াচ্ছেন না? না, অ্যাসেটের প্রথমে অ্যাকুমুলেটেড আচ্ছা ডেপ্রিসিয়েশন ডেবিট হওয়া মানে কি? অ্যাসেট ক্রেডিট করব আমি যতটুকু হ্যাঁ, পরিমাণ, অ্যাসেট ক্রেডিট করলেন, অ্যাসেটের ভ্যালু কমলো, ইম্পেয়ারমেন্ট লস ডেবিট করব, রাইট ইম্পেয়ারমেন্ট লস ডেবিট করব, ইম্পেয়ারমেন্ট লস হবে ডেবিট টু পিপি অ্যাসেট ক্রেডিট। ক্রেডিট। টিপি ক্রেডিট। জি, পিপি ক্রেডিট। এটা মুখস্থ করার কিছু নাই, ইম্পেয়ারমেন্টের কারণে অ্যাসেটের ভ্যালু কমে, অ্যাসেট ক্রেডিট হবে, ডেবিট হবে ইম্পেয়ারমেন্ট লস। আচ্ছা, এখানে একটা রিভ্যালুয়েশনের একটা ইমপ্লিকেশন আছে। রিভ্যালুয়েশন মডেলটা আমরা এখনো শিখি নাই, বাট যেহেতু মানে রিলেভেন্ট, আমি বলতেছি যে রিভ্যালুয়েশন মডেলের ক্ষেত্রে কি হবে। রিভ্যালুয়েশন মডেলের ক্ষেত্রে যেটা হয় যে আপনার, আমি যদি সামারি বলি, আমরা ডিটেইলে আলোচনা করবো, জাস্ট এটা বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি আপাতত শর্টকাটে। রিভ্যালুয়েশন মডেলে যেটা হয় যে অ্যাসেটের ধরেন রিভ্যালুয়েশনের কারণে দাম বাড়ে বা দাম কমে, হ্যাঁ, তো দাম বাড়লে যেটা হয় রিভ্যালুয়েশন গেইন হয়। রিভ্যালুয়েশন গেইন হচ্ছে অ্যাকচুয়ালি একটা রিজার্ভ। ধরেন সাপোজ, খুবই ইজি এক্সাম্পল, পরীক্ষায় আসার মধ্যে এক্সাম্পল দিচ্ছি না, আমি আপনাদের বোঝার জন্য দিচ্ছি। ধরেন অ্যাসেটের ভ্যালু 100 টাকা, রিভ্যালুয়েশন করলো, দেখা গেল যে অ্যাসেটের ভ্যালু আসছে 120 টাকা। তখন জার্নাল হয় কি, অ্যাসেট ডেবিট 20 টাকা, অ্যাসেটের আমি দাম বাড়াচ্ছি, টু রিভ্যালুয়েশন রিজার্ভ হয় ক্রেডিট 20 টাকা। জি ধরেন অ্যাসেটের দাম এখন বা ডাব্লিউডিবি আছে হচ্ছে 100 টাকা, হ্যাঁ, কিন্তু ফেয়ার ভ্যালু আছে 120 টাকা। তাহলে আপনাকে ফেয়ার ভ্যালু রিকগনাইজ করতে হবে না রিভ্যালুয়েশন মডেলে? তাহলে ফেয়ার ভ্যালু রিকগনাইজ করতে হইলে আপনার বুকস অফ অ্যাকাউন্টস অলরেডি কত আছে, 100 টাকা, তাহলে বাড়াইতে হবে কত, 20 টাকা। 20 টাকা। ডেবিট আমি করছি 20 টাকা, ক্রেডিট করছি রিভ্যালুয়েশন রিজার্ভ 20 টাকা। তাহলে এই যে এটা রিজার্ভ, এটা কিন্তু পার্ট অফ ইকুইটি, এটা কিন্তু ওসিআই তে যায়, আদার কম্প্রিহেনসিভ ইনকামের থ্রুতে এটা ইকুইটি স্টেটমেন্টে আসে, চেঞ্জেস ইন ইকুইটি স্টেটমেন্টে আসে সেপারেট করে রিজার্ভ হিসাবে, হ্যাঁ। তাহলে এখন ধরেন নেক্সট ইয়ারে সাপোজ এটার কোনো ডেপ্রিসিয়েশন নাই, সাপোজ এটা ল্যান্ড, নেক্সট ইয়ারে আমি দেখলাম, হ্যাঁ, ফেয়ার ভ্যালু 110 টাকা, ক্লিয়ার? তাইলে 10 টাকা কি কমছে না এখন অ্যাসেটের দাম? জি, তাইলে এটা কি ইম্পেয়ারমেন্ট না? এটা একটা যে ইম্পেয়ারমেন্ট, হ্যাঁ, কমলে তো ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্ট। সো তখন আমার জানাল কি হবে, ইম্পেয়ারমেন্ট লস ডেবিট বলছিলাম না, জি জি 10 টাকা, আর ক্রেডিট হচ্ছে অ্যাসেট 10 টাকা, রাইট? জি জি এইখানেই হচ্ছে ডিফারেন্সটা কস্ট মডেলের সাথে রিভ্যালুয়েশন মডেলের। দেখেন কস্ট মডেলে হইলে ঠিক আছে, ইম্পেয়ারমেন্ট লস 10 টাকা হইতো, কিন্তু রিভ্যালুয়েশন মডেলে আমার রিভ্যালুয়েশন রিজার্ভের 20 টাকা ব্যালেন্স ছিল না আগে, জি জি এটা কিন্তু একটা রিজার্ভ, এইটা কিন্তু নীল হয় না, মানে আনটিল আনলেস রিভার্সাল দিচ্ছে। তাইলে যেহেতু রিভ্যালুয়েশন মডেলে আপনার 20 টাকার আগে রিজার্ভ ছিল, তো আপনি এখানে রিভ্যালুয়েশন রিজার্ভকে 10 টাকা ডেবিট করবেন, ইম্পেয়ারমেন্ট লস আগেই আসবে না। বুঝতে পারছেন? যে ওইটা নেট অফ হওয়ার পরে যদি, হ্যাঁ, balance থাকলে, রাইট। এখন আমি যদি বলি যে এটার দাম হইছে ধরেন 90 টাকা, তাহলে ইম্পেয়ারমেন্ট লস কত, 30 টাকা না? জি, 10 টাকা ইম্পেয়ারমেন্ট লস। তাহলে ডেবিট হবে ইম্পেয়ারমেন্ট লস 10 টাকা,
রিভ্যালুয়েশন রিজার্ভ কমবে 20 টাকা, অ্যাসেটের দাম কমবে 30 টাকা। এটা কি ক্লিয়ার সবাই? জি ভাই, ক্লিয়ার। সো মানে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ যায় ওসিআই তে, আর ইম্পেয়ারমেন্ট লসের ইম্প্যাক্ট কিন্তু পিএনএল এ, নেট প্রফিটে। জি। ওকে, আমরা বইতে যাই। আচ্ছা, এই যে কমেন্সমেন্ট অফ ক্যাপিটালাইজেশন, এই ম্যাথটা একটু দেখি। হ্যাঁ, আমরা বলেছিলাম আচ্ছা, capitalization should commence when the entity first meets all three of the following conditions। মানে ক্যাপিটালাইজেশন কি? বরোইং কস্ট ক্যাপিটালাইজেশন। এখানে কি আসবে? বরোইং কস্টের কোন পার্টটুকু ক্যাপিটালাইজ করা যায়? শুধু ইন্টারেস্ট। শুধু ইন্টারেস্ট, রাইট। তাহলে ইট কখন কখন হচ্ছে ক্যাপিটালাইজেশন শুরু করতে হবে? when the entity first meets all three of the following conditions। দেখেন সবগুলা, all three. It incurs expenditure for the asset, it incurs borrowing costs, it undertakes activities that are necessary to prepare the asset for its intended use or sale। এই তিনটা অ্যাক্টিভিটি যখন মিট করবে বা শুরু করবে বা হয়ে যাবে, সেই পয়েন্ট থেকে আপনাকে ক্যাপিটালাইজেশন স্টার্ট করতে হবে। তাইলে আমরা দেখি এখানে বলছে when should capitalization of borrowing cost commence। An entity buys land on 1st December. Work is undertaken in December and January in preparing a planning application. Planning permission is obtained on 31st January. Payment for land is deferred until 1st February. The entity takes out loan to cover the cost of the land and the construction of the building on 1st February. So এগুলো হচ্ছে ইভেন্ট। এখন উপরের পার্টটুকু দেখে বলেন যে কখন হচ্ছে ক্যাপিটালাইজেশন শুরু হবে? 1 ফেব্রুয়ারি থেকে। Yes, কেন? 1st February বড় করছে 1st February থেকে। মানে Payment আপনার 1st করতেছে- ফেব্রুয়ারির মধ্যেই ল্যান্ড কিনে ফেলছে সে, সো জি, আপনার যে অ্যাক্টিভিটি সে নিয়ে ফেলছে। এক্সপেন্স। জি হ্যাঁ। ভাই, তারপরে পেমেন্ট ফর দ্য ল্যান্ড ইজ ডেফার্ড আনটিল 1st ফেব্রুয়ারি, মানে 1 ফেব্রুয়ারি থেকে পেমেন্ট করতে হবে। তাহলে ইট ইনকার্স এক্সপেন্স ফর দ্য অ্যাসেট। আর কি লোন নিচ্ছে, যে ইনকার্স বরোইং কস্ট। সো লোন নিচ্ছে কবে? 1st ফেব্রুয়ারিতে। সো 1st ফেব্রুয়ারিতে কিন্তু অল থ্রি ক্রাইটেরিয়া মিট করেছে, রাইট? জি। যে incurs expense assets। আচ্ছা, ওকে, আচ্ছা, এবার দেখি রিভ্যালুয়েশন মডেল। হ্যাঁ, তো বলেন ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হয় না কেন? এটা ইনফিনিট, ল্যান্ডের তো ক্ষয় বা কোনো কিছু তেমন হয় না। আমি যদি এগ্রিকালচারাল ল্যান্ড হয়, ইনফিনিট আমার ইউজফুল লাইফ, এর জন্য ডেপ্রিসিয়েশন হয় না। এগ্রিকালচারাল ল্যান্ড হইলে আমার কি ইউটিলিটি কমে না ল্যান্ডের? জি জি। কমে হবে ল্যান্ডের? না, হবে না। হবে না, কারণ কি? কারণ ল্যান্ডের অ্যাপ্রিসিয়েশন হয়, ল্যান্ডের ভ্যালু বাড়ে। ইনফিনিট ইউজফুল লাইফ সেটা ডিসকাশনের ব্যাপার না, এটা হচ্ছে ল্যান্ডের যে নেচার, ল্যান্ডের ভ্যালু অলওয়েজ বাড়ে, ল্যান্ডের ভ্যালু কখনো কমে না। হ্যাঁ, আপনার এগ্রিকালচারাল জমি মানে কৃষি ক্ষেত হোক আর যাই হোক, ল্যান্ডের ভ্যালু কখনো কমতে দেখছেন? না ভাই, কমতে দেখি নাই কখনো। রাইট, ওকে। তাইলে আমরা রিভ্যালুয়েশন মডেলটা বুঝি।
রিভ্যালুয়েশন হচ্ছে কি ইনক্রিজ ইন ভ্যালু, মানে ডিক্রিজ হতে পারে, ডিক্রিজ হলে সেটাকে আমরা বলি ইম্পেয়ারমেন্ট লস, রিভ্যালুয়েশন লস। হ্যাঁ, তাহলে জার্নাল দেখি রিভ্যালুয়েশনের কি হবে। হ্যাঁ, এখানে বই একটু ডিফিকাল্ট করে দেওয়া, আমি একটু ইজি করে বুঝাই আপনাদেরকে, তাইলে মানে সহজ লাগবে। আপনারা চাইলে বইটা ফলো করতে পারেন, আমি একটু ইজিলি বুঝাই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো। হ্যাঁ, কস্ট মডেল না আসলে রিভ্যালুয়েশন মডেল আসবে। আচ্ছা, ধরেন একটা অ্যাসেটের কস্ট হচ্ছে, আচ্ছা আমি ডাব্লিউডিবি বলি, ধরেন 100 টাকা, ডেপ্রিসিয়েশন 20 টাকা, তো এটার কস্ট প্রাইস কত? W 20 টাকা। ডিপ্রিসিয়েশন 80 হ্যাঁ, টাকা। বলেন কত? 120 120, রাইট। 120 টাকা 120 120 টাকা, রাইট। ফেয়ার ভ্যালু ধরলাম 150 টাকা। ডিপ্রিসিয়েশন বলতে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ধরেন এটা। তাইলে আমি ধরেন রিভ্যালুয়েশন মডেল ফলো করি। হ্যাঁ, আমার অ্যাসেটের কোশ্চেনে কিন্তু দেওয়া থাকবে ডাব্লিউডিবি, মানে মানে কমপ্লিকেটেড করতে চাইলে ডাব্লিউডিবি দিবি আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দিবে, তো আপনাকে কষ্টটা বের করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন আপনার এটা আসছে, এখন আপনাকে বলছে যে রিভ্যালুয়েশন মডেলে কি কি জানানো হবে সেটা দেখাও। ওকে, তাহলে ধরেন অ্যাসেটের ইউজফুল লাইফ হচ্ছে 5 ইয়ার্স, আর এই যে ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে 2 ইয়ার্স এর ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, 10 টাকা করে প্রতি বছর, সাপোজ ডেপ্রিসিয়েশন হচ্ছে 2 ইয়ার্স। ওকে, তাহলে আমি রিভ্যালুয়েশন যখন জার্নাল দিব তখন কি করব? তখন অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা কি ব্যালেন্স, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। তাহলে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আমি প্রথমে ডেবিট করলাম। তাহলে আমার এখন অ্যাসেটের দাম কত আছে? এখন আছে 150। না না, 120 টাকা। 120 টাকা। ও অ্যাকিউমুলেটেড value- ডেপ্রিসিয়েশন ডেবিট করলেন, তাহলে এটা জিরো হইলো, তাহলে ডাব্লিউডিবি এখন কত? 120 না? 120 জি। অ্যাসেটের ফেয়ার ভ্যালু আছে কত? 150 বাড়াইতে হবে কয় টাকা? বাড়াইতে হবে 30 টাকা। কেন? অ্যাসেটের দাম আছে 120 টাকা, 30 কত টাকা বাড়াইতে হবে? অ্যাসেটের দাম বাড়াইতে হবে কত? 30 টাকা। আর রিভার্স রিজার্ভ কত? 50 টাকা। এটা কি বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে ইজি টেকনিক মনে রাখার, যে আপনি প্রথমে ডেপ্রিসিয়েট করে অ্যাসেটটাকে আগের জায়গায় নিয়ে আসলেন, মানে ডেপ্রিসিয়েশনটাকে রিভার্স করে অ্যাসেটটাকে আগের জায়গায় নিয়ে আসলেন, মানে অ্যাসেটের ডাব্লিউডিবি ছিল 100 টাকা, আপনি ডেপ্রিসিয়েশনটাকে রিভার্সাল দিয়ে 120-এ নিয়ে আসছেন, কিন্তু আপনার অ্যাসেটের ফেয়ার ভ্যালু আছে 150 টাকা, তাহলে আপনাকে আর যোগ করতে হবে কত? 30 টাকা। আপনি যদি ফর্মুলা দিয়ে মনে রাখেন, তাহলে যেখানে অনেক ফর্মুলা আছে এগুলো মনে রাখতে, মানে এগুলো মুখস্থ করতে হবে। বাট আমার মতে পরীক্ষা হলে যেহেতু কমপ্লিকেটেড কোশ্চেন আসবে, মুখস্থ করার থেকে বুঝে পড়াটা ইম্পর্টেন্ট। এটা বুঝেন নাই কে বলেন, আমি আবার বুঝাবো। তার মানে সোজা কথা হচ্ছে আমাদেরকে রিভলিউশন মডেলে আমাকে রিটেন ডাউন ভ্যালুটা যদি আমরা বের করে নিতে পারি, তারপরে ওখান থেকে আমি আমার ফেয়ার ভ্যালুতে যে ডিফারেন্সটা হবে ওইটা হচ্ছে আমার অ্যাসেট ইনক্রিজ হবে, আর এই না, ডেপ্রিসিয়েটটাকে রিভার্সাল দেওয়ার পরে। ডিপ্রিসিয়েশনটা রিভার্সাল দেওয়ার পরে, রাইট, ওইটাকে আগে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটাকে আগে ডেবিট করে নেওয়ার পরে যতটুকু ডিফারেন্স থাকবে ওইটা হবে আমার অ্যাসেট ইনক্রিজ, মানে আর হচ্ছে এবার এবার দুইটা যোগ করে যেটা হবে ওইটাই হচ্ছে আমার রিভলিউশন রিজার্ভ। ঠিক আছে ভাই, এবার আমাকে, হ্যাঁ এখন আমাকে ডেপ্রিসিয়েশন বলেন, কি জার্নাল ডেপ্রিসিয়েশন জার্নালটা বলেন কি হবে আফটার রিভ্যালুয়েশন। এখন 150-এর উপরেই ডিপ্রিসিয়েশন চার্জ করব 5 বছর অবশিষ্ট, তাহলে 3 বছরের এক্স্যাক্টলি 3 বছরের করব। জি, ডেবিট কত টাকা হবে ফার্স্ট ইয়ারে? ফার্স্ট ইয়ারে হবে হচ্ছে 50 করে হবে আর কি। 50 করে, রাইট। জি। ক্রেডিট হবে
অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, আচ্ছা এটার একটা ফর্মুলা আছে, তাইলে সেটা দিয়েও মনে রাখতে পারেন। হ্যাঁ, ফর্মুলা দেখাবো। ইম্পেয়ারমেন্ট হলো আমরা একই ফর্মুলায় তো ইয়ে করতে পারি, রাইট? ইম্পেয়ারমেন্ট হতে উল্টা, ধরেন আমি এখন ফেয়ার ভ্যালু যদি আমি বলি যে ধরেন কত 80 ধরেন। 100 ধরলাম, হ্যাঁ, তাহলে আপনি অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন 20 টাকা ডেবিট করলেন, হ্যাঁ, তাহলে আপনার অ্যাসেটের দাম কত হলো? 120। 120 আপনার অ্যাসেটের দাম আছে, ফেয়ার ভ্যালু আছে 100 টাকা, তাহলে আপনাকে অ্যাসেট কমাইতে হবে কত? অ্যাসেট কমাতে হবে 20। 20 টাকা অ্যাসেট ক্রেডিট, ডেপ্রিসিয়েশনের সাথে ম্যাচ হয়ে গেছে আর কি। হ্যাঁ, অ্যাসেট 20, সেটাই বলছি। রিভলিউশন ফেয়ার ভ্যালু 80 টাকা, হ্যাঁ, তাহলে আপনার অ্যাসেটের দাম কমাইতে হবে কত? 40 টাকা। জি আর ইম্পেয়ারমেন্ট লস 20 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এটা কি ইম্পেয়ারমেন্ট লস অথবা রিভলিউশন রিজার্ভ ডেবিট হবে এরকম? যদি রিভ্যালুয়েশন রিজার্ভের আগের ব্যালেন্স থাকে তখন রিভ্যালুয়েশন রিজার্ভ হবে। আচ্ছা, আর না মানে হলে আমরা সেম ম্যাথটাই ধরেন এই যে আগে যেটা করলাম আগের বার, এই যে এই ম্যাথটা করলাম না, এখন ধরেন জি। ইয়ার 2 তে যে সে আবার রিভ্যালুয়েশন করলো, তখন আপনার রিভ্যালুয়েশন লস হইলো, বুঝতে পারছেন? আচ্ছা, তখন জি। রিভ্যালুয়েশন রিজার্ভ তখন ডেবিট হবে। 50 টাকা পর্যন্ত আপনি রিভ্যালুয়েশন রিজার্ভকে ডেবিট করতে পারবেন, আচ্ছা, ওকে যতক্ষণ পর্যন্ত ব্যালেন্স থাকবে। ওকে। একটা ম্যাথ দেখি। হ্যাঁ এখানে অ্যাসেট আগে এ, হ্যাঁ বলেন। আগে আগে ইয়েতে যেটা আপনার 2 বছরের অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন ছিল 20 টাকা, কিন্তু পরবর্তীতে 3 বছরের জন্য পুরো অ্যাসেট ভ্যালুটাকে কেন 50 টাকা করে করেছে? বুঝি নাই কোশ্চেনটা, একটু আপনি কাছ থেকে বলতে হবে, কথা ক্লিয়ার না। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন ক্লিয়ার, রাইট। হ্যাঁ বলছি যে আপনার 5 বছরে যখন ইউজফুল লাইফ ছিল তখন 2 বছরের অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন ছিল 20 টাকা, রাইট, তাহলে পার ইয়ার 10 টাকা। হ্যাঁ, সাপোজ আমরা তাহলে ধরলাম ফর এক্সাম্পল। ও আচ্ছা আচ্ছা, না আমি ওটা হিসাব করছি যে 5 বছর হিসাব করলে তখন তো আরো বেশি হয় সেটা। না না বেশি হয়, মানে রাইট, আমরা ডেফিনেটলি। না না, মানে আমরা এটা ধরে বোঝার নিয়েছিলাম। জন্য এত ম্যাথ মিলাতে গেলে তো আমার টাইম লাগবে অনেক, না আমরা বোঝার জন্য সহজে ইয়ে করলাম। ওকে ওকে। ওকে, অ্যাসেট এ ওয়াজ বট ফর 1 লাখ, সরি 14 মিলিয়ন, 1.4 million some years ago and now valued at 4.5 million. This asset is not depreciated. বুঝতে পারছেন? এই asset এর কোনো depreciation নাই, তাহলে এটার জার্নাল কি হবে? এটা হচ্ছে এখন 1.4 মিলিয়ন, এখন হচ্ছে রিভলিউশন গেইন আর কি। তাহলে ডিফারেন্সটা আপনার অ্যাসেট বাড়বে আর অ্যাসেট বাড়বে। আর জি। ক্রেডিট কি হবে? রিভলিউশন রিজার্ভ ক্রেডিট হবে। রেগুলেশন রিজার্ভ ক্রেডিট হবে, রাইট। রিজার্ভ। তাহলে 3.1 million most probably, 3.1 million, right? আচ্ছা, সেকেন্ডটা কত? Asset B was bought for 5 lakhs 5 years ago and has been depreciated at 10% on cost per annum. Now it is valued at 8 lakhs. There is no change to its useful life. 5 বছর আগে অ্যাসেট কিনছে, হ্যাঁ, জি। 10% করে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। WDB কত আছে এখন, বা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন? এটা হচ্ছে পার ইয়ারে কত? কত হয় 10%? 50,000 টাকা করে, 5 years 2.5 লাখ টাকা। 2.5 লাখ 2.5 লাখ টাকা। টাকা। তাহলে 2.5 লাখ টাকা আপনি প্রথমে ডেবিট করেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, রাইট? 2.5 লাখ টাকা ডেবিট করেন, তাহলে এখন অ্যাসেটের WDB কত? 2.5 লাখ। 2.5 না লাখ। না, 2.5 লাখ ডেবিট করলে 2.5 লাখ থাকে না 5 লাখ হয়? অ্যাসেটের কস্ট ছিল 5 লাখ, তার 5 লাখ ডেপ্রিসিয়েশন হবে। ছিল 2.5 লাখ, তাহলে আপনি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ডেবিট করে ফেলছেন, তাহলে কি নীল হয়ে গেল ডেপ্রিসিয়েশন? তাহলে তার ভ্যালু কত দাঁড়াইলো? 5 লাখে দাঁড়াইলো না আবার? 5 লাখ, হ্যাঁ। তাহলে আপনার অ্যাসেটের দাম, আপনার অ্যাসেটের ভ্যালু আছে এখন 5 লাখ টাকা, কিন্তু ফেয়ার ভ্যালু আছে 8 লাখ টাকা, তাহলে বাড়াইতে হবে কত?
3 লাখ টাকা। সো 3 লাখ টাকা অ্যাসেট বাড়াইলেন, আর টোটালটা হচ্ছে রিভ্যালুয়েশন গেইন। ক্লিয়ার? ওই যে ওটাই, হ্যাঁ হ্যাঁ clear। ইন্টারেক্টিভ কোশ্চেন 5টা বাসায় দেখবেন, না পারলে আমি দেখাই দিব নেক্সট ক্লাসে। আমি যে ম্যাথগুলো বলি এগুলো কিন্তু প্র্যাকটিস করেন, বা লিস্ট নোট নিয়ে যেন পরীক্ষার আগে দেখতে পারেন। হ্যাঁ, এগুলো কিন্তু এক্সাম স্ট্যান্ডার্ড, সেগুলো প্র্যাকটিস করলে মোটামুটি এক্সাম প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন রিভ্যালুয়েশন রিজার্ভ কই কই রিপোর্ট হয়। সো আপনার রিভ্যালুয়েশন রিজার্ভ ওসিআই তে আসে, আদার কম্প্রেহেন্সিভ ইনকামে। দিস ইজ নট এ পার্ট অফ ইউর প্রফিট অর লস অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা আলাদা একটা সেপারেট সেগমেন্ট থাকে না ওসিআই এর। এটা কি নেট প্রফিটে আসে? আসে না। সো ওসিআই একটা আসলো, এবং এই ওসিআই এর থ্রুতে যাই হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে, এই যে রিভ্যালুয়েশন সারপ্লাস নামে একটা আলাদা কম্পোনেন্ট ক্রিয়েট করা হয়। ক্লিয়ার? আচ্ছা, ডেপ্রিসিয়েশনটা কি বোঝানোর দরকার আছে, না আমরা বুঝে ফেলছি, ম্যাথ করলাম? জি ওকে, এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে রিভ্যালুয়েশনের রিলিফ নেওয়া যায়। হ্যাঁ, এটা এক্সেস ডেপ্রিসিয়েশন হচ্ছে না। আপনার ধরেন আগের ম্যাথটাতে আমরা যেটা দেখতেছিলাম, এখানে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত করে ছিল? 10 টাকা করে ছিল না? জি জি এখানে কত হয়েছে? 50 টাকা হয়েছে আফটার রিভ্যালুয়েশন, রাইট? জি তাইলে 40 টাকা কি এক্সেস ডেপ্রিসিয়েশন হচ্ছে না আপনার রিভ্যালুয়েশন করার কারণে? জি তো এটাকে একটা রিলিফ দিছে আর কি, রিলিফ নেওয়া যায় এটাকে। কিভাবে রিলিফ নেবেন? আপনার আপনার যে 40 টাকা এক্সেস ডেপ্রিসিয়েশন, সেটাকে আপনি রিভ্যালুয়েশন রিজার্ভ কমাবেন এবং রিটেন আর্নিংস বাড়াবেন আর কি। হ্যাঁ, আমি যে জার্নাল বলি বা ফর্মুলা বলি, আগে কত অ্যামাউন্ট হচ্ছে ট্রান্সফার করতে হবে, কতটুকু, এটা হচ্ছে আগে জানেন, অ্যামাউন্ট অফ ট্রান্সফার। হ্যাঁ, তাহলে ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল ডেপ্রিসিয়েশন চার্জড অন রিভ্যালিউড অ্যামাউন্ট মাইনাস depreciation on historical cost of asset। মানে আগের বাংলা কথা হচ্ছে, সোজা বাংলায়, যে নতুন ডেপ্রিসিয়েশন থেকে পুরান ডেপ্রিসিয়েশন বাদ যাবে। মানে নতুন রেটে যে ডেপ্রিসিয়েশনটা হচ্ছে সেটা থেকে পুরান রেটে যে ডেপ্রিসিয়েশনটা হইতো, মানে পুরান রেটে কি 5 ইয়ার্স এ বলা হচ্ছে কত, 10 টাকা করে হচ্ছে, তাহলে 10 টাকা করে থার্ড ইয়ার 10 টাকা ডেপ্রিসিয়েশন হইতো। বা যদি ডাবল ডিক্লাইনিং হয় তাহলে থার্ড ইয়ারে এসে কত ডেপ্রিসিয়েশন হইতো। হ্যাঁ, মানে রিভ্যালুয়েশন না করলে কত টাকা ডেপ্রিসিয়েশন হইতো, আর রিভ্যালুয়েশন করার পর কত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে। তো রিভ্যালুয়েশন করার পরে যে ডেপ্রিসিয়েশন, সেখান থেকে রিভ্যালুয়েশন না করলে যে টাকা ডেপ্রিসিয়েশন হইতো সেটার যে গ্যাপ, সেটাকে আমরা মানে রিভ্যালুয়েশন বা রিটেন আর্নিংস এ আমরা ট্রান্সফার করি। এটা বুঝতে পারছেন? তারপরে জানাল বুঝাচ্ছি। ভাই, এটা কি ক্যাপিটাল অ্যালাউন্স এর কিছু? রাইট, এটাকে স্ট্যান্ডার্ড ভাষায় বলে ক্যাপিটাল অ্যালাউন্স আর কি। হ্যাঁ, সো এটাকে পরে আমি রিভ্যালুয়েশনটাকে নেট করে আমি ইনকাম দেখাচ্ছি। রাইট, মানে আপনি ডিরেক্টলি প্রফিট অর লসে কোনো ইম্প্যাক্ট দেখাচ্ছেন না, কিন্তু রিটেন আর্নিংস এ ডিরেক্ট ইম্প্যাক্ট দেখাচ্ছেন। মানে এই যে 40 টাকা যে এক্সেস ডেপ্রিসিয়েশন হইলো, এটার কারণে কি আপনার প্রফিট কমে যাচ্ছে না? জি সো আপনি আলটিমেটলি নেট প্রফিটে এটার কোনো ইম্প্যাক্ট না দেখিয়ে ডিরেক্টলি রিটেন আর্নিংস এ ইম্প্যাক্ট দেখাচ্ছেন। সো আপনি রিজার্ভটাকে ট্রান্সফার করছেন, রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে রিটেন আর্নিংস এ নিয়ে যাচ্ছেন। রিভ্যালুয়েশন রিজার্ভের ব্যালেন্স কি ইউজুয়ালি? রিভ্যালুয়েশন রিজার্ভে ক্রেডিট ব্যালেন্স। রাইট, তো যখন ডেবিট হচ্ছে তখন কি ব্যালেন্স কমতেছে না? জি জি কমতেছে। রিটেন আর্নিংস বাড়তেছে। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স।
আচ্ছা ভাই, এখানে কি আমরা বেসিক্যালি রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে রিটার্ন আর্নিংস এ নিচ্ছি, এটাই তো? এক্স্যাক্টলি। Okay. যেহেতু রিভ্যালুয়েশন মানে রিজার্ভ কমে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে বাড়াচ্ছি, ইনকাম বাড়াচ্ছি বেসিক্যালি। রিটার্ন তো কমে যাচ্ছে আমার ওই ডেপ্রিসিয়েশনের কারণে। রিটার্ন আর্নিংস কি কমে যাচ্ছে না depreciation মানে কারণে? এক্সেস ডেপ্রিসিয়েশনের কারণে ইনিশিয়ালি আপনার কি রিটার্ন কমে গেছিল না, প্রফিট কম হচ্ছিল না, জি 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 তো আমি ইম্প্যাক্টটাকে নীল করতেছি আর কি, মানে রিভলিউশনের যে ইম্প্যাক্ট ডেপ্রিসিয়েশনের সেটাকে নীল করতেছি বাই ইনক্রিজিং দ্য অ্যামাউন্ট অফ রিটেন আর্নিংস। ক্লিয়ার? জি। আর আমরা কি এটা math- যদি- হুম। এটা যদি অপোজিট কোনো সিচুয়েশন হয়, ফর এক্সাম্পল যে যদি আমার, তখন তো আর এটা রিটেন আর্নিংস আসতো না, তাহলে হচ্ছে শুধু জানা হবে না। rebalance এক্সেস হতো, ডেপ্রিসিয়েশন এলাও আছে, অন্য কিছু এলাও না। আচ্ছা আপনি বলছেন উল্টাটা আর কি, যে আগের ডেপ্রিসিয়েশন বেশি কিন্তু নতুন ডেপ্রিসিয়েশন কম, রাইট? জি জি। রিভলিউশন করলে কি এটা হওয়ার চান্স আছে? না, ইম্পেয়ার হলে এটার চান্সেস। রাইট। ভাই রিভ্যালুয়েশন আর ইম্পেয়ারমেন্ট তো দুইটা, মানে ইম্পেয়ারমেন্ট আর রিভ্যালুয়েশন তো সেম জিনিসই, মানে কমে গেলে তখন হচ্ছে গিয়ে কমে গেলে আমরা বলতেছি ইম্পেয়ারমেন্ট, বেড়ে গেলে বলতেছি রিভলিউশন। জাস্ট টার্মটা এভাবে আলাদা, স্ট্যান্ডার্ড টার্মটা আলাদা, রাইট? বাট রিভলিউশন মডেলে আবার যদি রিভলিউশনের ব্যালেন্স থাকে তখন কিন্তু আবার ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে রিভলিউশন লিখতে হবে, বাট ডেবিট হবে। আচ্ছা এইগুলাই এক্সামে ভালো খাতা খারাপ খাতাকে ডিফারেন্সিয়েট করে। মানে ধরেন অঙ্ক কিন্তু মিলবে, আপনি ডেবিট পাশে ইম্পেয়ারমেন্ট লিখেন বা রিভলিউশন রিজার্ভ লিখেন, ডেবিট ইম্প্যাক্টে পড়তেছে, অঙ্ক কিন্তু মিলবে, কারণ এখানে তো ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট যাবে না, ওখানে যাবে জার্নাল। আপনি অ্যামাউন্টে জার্নাল দিলেন, অঙ্ক মিললো, বাসায় এসে দেখলেন সব ঠিক আছে, পরীক্ষায় ফেল। কেন ফেল? এই যে এইসব কনসেপচুয়াল জায়গায় আমরা ফেল করি। এগুলোতে অ্যালার্ট থাকতে হবে অ্যান্সার করার সময়। মানে স্পেসিফিক অ্যাকাউন্ট হেড যেটা, ওখানেই দিতে হবে স্পেসিফিকলি, রাইট? হ্যাঁ মানে মানে কেন না, বিকজ মানে এটা তো স্ট্যান্ডার্ড চাচ্ছে, স্ট্যান্ডার্ড তো এইভাবেই বলছে রিভলিউশন রিজার্ভে যদি আগে ব্যালেন্স থাকে, নাহলে তো এই কথা তো লিখতোই না, তাই না? স্ট্যান্ডার্ডে যদি আমি আমার মন মতো দিতে পারতাম। জি। তো এই জিনিসগুলোকে হিট করতে হবে আর কি খাতায়। ওকে, দেখেন এই ম্যাথটা আমরা দেখি যে an item of PPE was purchased for 8 lakhs on 1st January 2016. It is estimated to have a useful life of 20 years and is depreciated on a straight line basis. On 1st January 2018, the asset is revalued to 850 lakhs. The useful life is unchanged. Ignore residual value. তাইলে কত বছর ইউজ হয়েছে অ্যাসেটটা? রিমেইনিং ইউজফুল লাইফ কত? 2 বছর। 2 বছর। 16 আর 17। যদি এখানে 31 ডিসেম্বর থাকতো তাহলে কয় বছর হইতো? 18 লেখা আছে, 31 ডিসেম্বর লেখা। 1 বছর। কত বছর? 3 বছর। 3 বছর, রাইট। তাহলে আমার নতুন রেটে মানে নতুন ভ্যালুর উপরে ডেপ্রিসিয়েশন হয় কত? 8,50,000 ভাগ 18, 47,222। আর হিস্টোরিক্যাল যে রেট বা হিস্টোরিক্যাল যে অ্যামাউন্ট 8 লাখের উপরে 20 ইয়ার্সে ডেপ্রিসিয়েশন হয় 40,000 টাকা। তাহলে আমার এক্সেস ডেপ্রিসিয়েশন আছে 7,222 টাকা। তুমি যখন জার্নাল দিব তখন রিভলিউশন রিজার্ভ বলছে ডেবিট হবে 7,222 আর রিটেইন আর্নিংস বলতেছে ক্রেডিট হবে 7,222। তাহলে আমার রিভলিউশন রিজার্ভের ব্যালেন্সটা কত ইয়ার এন্ডে? এটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তাহলে আমার রিভলিউশন কারণে আমার রিভলিউশন গেইন আসছে 1,30,000 টাকা, রাইট? তাহলে এটা ক্রেডিট ব্যালেন্স আছে রিভলিউশন রিজার্ভের। আর 7,222 টাকা আসছে আমার ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স, এক্সেস ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স। তো এটা বাদ যাবে না ব্যালেন্স থেকে? ডেবিট, যেহেতু রিভলিউশন রিজার্ভের ব্যালেন্স কি ক্রেডিট আর রিভলিউশন এখানে হয়েছে ডেবিট, তাহলে ব্যালেন্স হচ্ছে কত? 1,22,778। এটা কি ক্লিয়ার? তো এখানে জি ভাই, এটা 720 clear। কই থেকে আসলো? বুঝি নাই। 720। 7,222। না না না, ওই এখানে যে 850 মাইনাস 720, এটা 720 টাকা থেকে। এটা তো ফর্মুলা যে 8 লাখ থেকে আপনার ডেপ্রিসিয়েশন বাদ গেছে 2 বছরের, আচ্ছা, WD 2 বছর পর ডাব্লিউ WD দিবে আর কি। মানে আপনি এই যে 40 formula দরকার নাই, 80 80,000। আপনাকে জার্নাল শিখাইছি,
ওই জার্নাল দিয়ে বুঝেন, হ্যাঁ। 80,000 ডেবিট করলেন, জি। ডেবিট করলে আপনার অ্যাসেটের দাম হলো কত? 8 লাখ। হ্যাঁ অ্যাসেটের দাম আছে 8,50,000, তাহলে আরো বাড়াইতে হবে 50,000 টাকা। তাহলে জি। 80 প্লাস 50 সমান কত? 1,30,000। ক্লিয়ার? 80 + 50, হ্যাঁ। বুঝেন নাই? আবার বুঝাচ্ছি। ডেপ্রিসিয়েশন কত আসছে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2 বছরে টোটাল আপনার 80,000 80,000। টাকা। তাহলে আমি 80,000 টাকা। তাহলে অ্যাসেটের এখন দাম কত আছে? 8,50,000। না না, অ্যাসেটের দাম 8 লাখ এখন, আর ফেয়ার ভ্যালু 8,50,000। আচ্ছা। তাহলে বাড়াইতে হবে কত আর? 50। 50,000। 50। রিভ্যালুয়েশন রিজার্ভ কত হয়? ও 31। ক্লিয়ার? বুঝতে এই যে পারছি। জি 31। সো এই জিনিসটাকে ফর্মুলা দিয়েও বের করা যায় আর কি, হ্যাঁ। আপনার ফেয়ার ভ্যালু মাইনাস ডাব্লিউডিভি জি। মুখস্থ করলে আর কি এরকম। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাই ঠিক। ওকে, পিপি সাথে কিন্তু ডেপ্রিসিয়েশন রিলেটেড, হ্যাঁ। সরি, মানে আইএস 16 রিলেটেড হচ্ছে আইএস 38 এর সাথে। আমি কিন্তু আইএস 38 আমরা খুবই কুইকলি যাব, বিকজ সেম কন্টেন্ট কয়েক জায়গায় যেখানে যেখানে ডিফারেন্স আছে সেগুলো আমরা স্পেসিফিক্যালি দেখবো, হ্যাঁ। আচ্ছা, এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে না যে রিভ্যালুয়েশন কত বছর পর পর করতে হয়? এগুলা কোশ্চেন করেন না কেন? সরি ভাই, কি বলেন? রিভ্যালুয়েশন কত বছর পর পর করতে হয়, বা আমি কি প্রতি বছর করবো কিনা? ইম্পেয়ারমেন্টের কথা বলা আছে যে ইম্পেয়ারমেন্ট ট্রিগার প্রতি বছর রিভিউ করতে হয়, কিন্তু রিভ্যালুয়েশনের কথা কিন্তু বলা নাই। 5 বছরের একটা দেখেছিলাম। 5 বছরের একটা কথা শুনি আর কি। সেটা কি এখন 5 বছরে কি করতে হয়? আহ, ধরেন আমার ফিক্সড অ্যাসেট, ধরেন গোল্ড সাপোজ, বা ধরেন ল্যান্ড। ল্যান্ড ধরেন আমার আছে গুলশানে, আমি কি 5 ইয়ার্স পর পর রিভ্যালুয়েশন করবো? নরমাল প্র্যাকটিস তো বলা যায় 1 ইয়ার, উইদিন 1 ইয়ার আর কি। না, এরকম কোনো কিছু বলা নাই। স্ট্যান্ডার্ড বলতেছে যে অ্যাসেটের দাম যদি, বা অ্যাসেটটা যদি ভোলাটাইল হয়, মানে দাম খুব ফ্রিকুয়েন্টলি বাড়ে বা কমে, তাইলে এভরি ইয়ার রিভিশন করতে হবে। আর যদি ভোলাটাইল না হয়, স্ট্যাটিক হয় সেটার দাম, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 5 ইয়ার্স পর পর আপনি, মানে 5 ইয়ার্স ইন্টারভালে আপনি ইয়ে করতে পারবেন, রিভিশন করতে পারবেন। ক্লিয়ার? জি ভাই জি। ক্লিয়ার। আর ভাই ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে প্রতি বছর। ইম্পেয়ারমেন্ট ট্রিগার আপনাকে প্রতি বছর টেস্ট করতে হবে, এটা এস্টিমেট, এটা মাফ নাই। এগুলো আমরা দেখে ফেলছি ইম্পেয়ারমেন্ট, হ্যাঁ, এবার না পড়াই। আচ্ছা, এখন আসবে আইএফআরএস 5, নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল। আচ্ছা, আইএফআরএস 5টা কি কেউ বলতে পারবেন কখন হয়? তার আইডিয়া আছে আইএফআরএস 5 নিয়ে? যখন ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে একটা অ্যাসেট সেল করবে, শুধু অ্যাসেট, ফিক্স বিজনেস অ্যাসেট লাইন বন্ধ করতে পারে না? হ্যাঁ পারে, মেজর লাইন অফ ওয়াইন্ড বিজনেস ডাউনের ক্ষেত্রেও। অফ করতে পারে। রাইট। আচ্ছা, আমি সামারি বলি একবারে, যে আইএফআরএস 5 এ হচ্ছে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, এটাকে ক্লাসিফাই করার মেইন ক্রাইটেরিয়াটা হচ্ছে যে it is highly probable that the asset will be finally sold within 12 months of classification. মানে কি? আগের চ্যাপ্টারেরও ক্লিয়ারলি বলা আছে, এখান থেকে দেখি আমরা। মানে 12 মাসের মধ্যে সেল হবে। কিসের 12 মাসের মধ্যে? কোন ডেট থেকে 12 মাস? আপনি যে সেল করবেন সেইটা ডিসিশন নেয়ার ডেট থেকে 12 মাসের মধ্যে। ডিসিশন নিয়ে। ওকে।
ঠিক আছে। সো এই যে আইএফআরএস 5 এর মধ্যে নন কারেন্ট অ্যাসেট দেখেন দুইটা পার্ট, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল এন্ড ডিসকন্টিনিউড অপারেশন, দুইটাই আছে। তো the key criterion for the classification of a non-current asset as a held for sale is that it is highly probable that it will be finally sold within 12 months of classification. মানে আপনার যে ডেটে ডিসিশন নিচ্ছেন, মানে বোর্ড ডিসিশন নিচ্ছে, সেই ডেট থেকে 12 মাসের মধ্যে এটাকে সেল করতে হবে, এটা হাইলি প্রবাবল হইতে হবে। হ্যাঁ, আচ্ছা। A non-current asset held for sale is measured at the lower of carrying amount and fair value less cost to sell. মানে কি বলতে পারবেন কেউ, কি বুঝাইলো? ফেয়ার মানে লোয়ার অফ ক্যারিং অ্যামাউন্ট, ক্যারিং অ্যামাউন্ট কি? ডাব্লিউডিপি। ডাব্লিউডিপি বলা আছে 10 টাকা, ফেয়ার ভ্যালু বলা আছে 12 টাকা, কস্ট টু সেল বলা আছে 4 টাকা। তাইলে অ্যাকর্ডিং টু আইএফআরএস 5 নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল এর ভ্যালু কত টাকা হবে? 8 টাকা। 8 টাকা। 8 টাকা। এটা যদি 6 Lower টাকা of হয় তাহলে 6 টাকা। 6 টাকা, রাইট। লোয়ার অফ ডাব্লিউডিপি অর ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল। আচ্ছা, এখন আমি এটাকে ক্লাসিফাই করলাম নন কারেন্ট হেল্ড ফর সেলে। তাহলে ধরেন আমি ডিটারমাইন করেছি জুন মাসে আমি সেল করব, তাহলে 12 মাস কি নেক্সট ইয়ারের জুন জি বা মে 31, তো আমার ইয়ার এন্ড 31 ডিসেম্বর, তাহলে এটাকে 6 মাসে ডেপ্রিসিয়েট করতে হবে না? জি জি। এই তো ভুল, আপনার যে নন তারিখে কারেন্ট ডিসিশন অ্যাসেট হেল্ড ফর সেলের কোনো ডেপ্রিসিয়েশন নাই। কারণটা বলি, কারেন্ট অ্যাসেটের জন্য না অ্যাসেটের ডেপ্রিসিয়েশন কখন হয়, মানে কেন ডেপ্রিসিয়েট করি কেউ বলতে পারবেন? কোনো ইকোনমিক ভ্যালু এক্স্যাক্টলি, ইকোনমিক বেনিফিটটা আপনি নিচ্ছেন অ্যাসেটের, তো এটাকে আপনি অ্যাসেটের ভ্যালু থেকে বাদ দিচ্ছেন, এটার কারণে আপনি ডেপ্রিসিয়েট করতেছেন, রাইট? তাহলে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, এটা কি আর ইউজ করতেছেন অ্যাসেটটা? জি না। না তাহলে এখান থেকে কোনো ইকোনমিক বেনিফিট পাচ্ছেন না। না। তো এই জন্য ডেপ্রিসিয়েশন নাই। তো দেখেন এইভাবে মুখস্থ করলে মনে থাকবে না, আমরা যদি কনসেপচুয়ালি বুঝি তাহলে মনে রাখা খুব ইজি, কারণ অ্যাকাউন্টিং এ এত কিছু মনে রাখতে হয় আপনার খুবই ডিফিকাল্ট হয় আর কি মেমোরাইজ করা, না বুঝে পড়লে আর কি। আচ্ছা আচ্ছা ভাইয়া, যেদিন হ্যাঁ। ডিসিশন নেবো সেদিনে কি ইউজ করা বন্ধ করে দিতে হবে? বুঝি নাই। মানে আপনি যে বললেন হ্যাঁ, যে করে দিতে এটা হবে। ইউজ হবে না তাই ডেপ্রিসিয়েট করবো না, হ্যাঁ, তো যেদিন মানে use ডিসিশন হবে নেবো না, সেদিনে কি depreciate ইউজ করবো না, করা এটা বন্ধ না। হয়ে টার্মটা হচ্ছে ইকোনমিক বেনিফিটটা এনজয় করতেছি না এখান থেকে, তাই। হ্যাঁ, এবং আপনার ওই যে আপনি যে কোশ্চেনটা করলেন যে ইউজ করা বন্ধ করবো কিনা, আপনার হেল্ড ফর সেল হওয়ার মেইন ক্রাইটেরিয়াই হচ্ছে ওই অ্যাসেটটার অপারেশন ইউজ করা যাবে না। আপনি আনটিল এন্ড আনলেস ওই অ্যাসেটটা অপারেশন থেকে ইউজ করা বন্ধ করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে ক্লাসিফাই করতে পারবেন না হেল্ড ফর সেল হিসেবে। আপনি অ্যাসেটটা ইউজ করতেছেন, আপনি আর কি হেল্ড ফর সেল করবেন এটাকে? যাবে? এখানে আবার একটা টার্ম বলা আছে যে যদি একদিনও ইউজ করা হয় তখন ওইটার আর ওই হেল্প ফর সেলের যে কন্ডিশন ওইটা তখন ব্রিচ হয়ে যাবে। এক্স্যাক্টলি, হেল্ড ফর সেল হবে না। জি। আচ্ছা, এখন এখানে কি কোনো ইম্পেয়ারমেন্টের ইন্ডিকেশন দেখতেছেন? এই যে এই লাইনটাতে লোয়ার অফ ক্যারিং অ্যামাউন্ট এন্ড ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল, হ্যাঁ, ইম্পেরিমেন্টাল ইন্ডিকেশন আছে। এই যে আমার ডাব্লিউজিবি ছিল 10 টাকা, তাহলে আমি হেল্ড ফর সেল ক্লাসিফাই করলাম কত টাকা করলাম? 8 টাকা। 8 টাকা। তাহলে আমি কি এটাকে সেল করে ফেলছি এই ডেটে? না। সেল তো না। করি নাই, কিন্তু আমার বুকস অফ অ্যাকাউন্টসে কত টাকা দেখাইতে হবে? 8 টাকা। আছে 8 কত টাকা এখন? দেখাতে হবে। 8 টাকা। এখন আছে কত? 10 টাকা আছে। 10 টাকা। তো ডেবিট আমি দুইটা। নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল 8 টাকা, ক্রেডিট করতেছি অ্যাসেট অ্যাসেট 10 টাকা টাকা, 10 টাকা। তাহলে এই গ্যাপটা হচ্ছে এটা ইম্পেয়ারমেন্ট লস বলা যাবে, এটাকে বলতে হবে লস অন কি হেল্প সেল অফ সেল করছি। না। হেল্প ফর সেল। ইকোনমিক ক্লাসিফিকেশন।
as held for sale, হ্যাঁ 2 টাকা। দেখেন এখানে কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয় নাই, মনিটারি ট্রানজাকশন হয় নাই, মানে টাকা কোনো পান নাই, প্রফিট আসে নাই, তারপরে লস হয়েছে। এখন এরপরে ধরেন আপনি অ্যাসেটটা যখন সেল করলেন তখন সেল করলেন 6 টাকায়, জি তাহলে ক্যাশ পাচ্ছেন কত? 6 টাকা। 6 টাকা। নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল কয় টাকা কমবে? 8 টাকা। 8 টাকা। টাকা। তাহলে ডেবিট কি? লস অন ডিসপোজাল, জি লস অন ডিসপোজাল। 2 টাকা। 2 টাকা। ক্লিয়ার? সো জি। দেখেন এইখানে ভুল হয় আমাদের, এই যে এই 2 টাকার লসটা অনেকে রিকগনাইজ করতে ভুলে যায়, জি বুঝতে পারছেন? এগুলো অ্যালার্ট থাকতে হবে। আচ্ছা ভাই এটা আবার এটা আরেকবার রিপিট করবেন প্লিজ। এই প্রথম পার্টটুকু না সেকেন্ডটা? জি জি জি, সেকেন্ড লাস্ট জি পারলে। আচ্ছা লাস্ট জানা। এটা এটা জি না ভাই, যে উপরটা যে জি ভাই। লস 2 টাকা আর পরের আচ্ছা, আপনার এখানে অ্যাসেটের দাম আছে 10 টাকা, কিন্তু আপনার ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল এটা আছে 8 টাকা। তাহলে অ্যাকর্ডিং টু আইএফআরএস 5 আপনাকে অ্যাসেটটাকে রিকগনাইজ করতে হবে 8 টাকা দিয়ে। তাহলে আমি নন কারেন্ট অ্যাসেট রিকগনাইজ করতেছি 8 টাকা দিয়ে, আর অ্যাসেট কমাচ্ছি কত? 10 টাকা। তো একটা 2 টাকার গ্যাপ থাকছে না? জি এই 2 টাকার গ্যাপটা হচ্ছে লস অন ক্লাসিফিকেশন অ্যাজ হেল্ড ফর সেল। এখানে কোনো গেইন হওয়ার চান্স আছে কখনো? জি, যদি আপনার অ্যাসেটের কেমনে গেইন হবে? গেইন হবে না কখন। কখনোই গেইন হবে না, কারণ ফর্মুলা কি? লোয়ার অফ ক্যারিং অ্যামাউন্ট আর ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল। তাহলে আপনার এখানে যদি লোয়ারটা হয়তো ডাব্লিউডিভি, তাহলে কি? তাহলে লস টস কিছুই আসতো না, যা ছিল তাই জানানো হয়তো নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল ডেবিট টু অ্যাসেট ক্রেডিট। রাইট। জি বুঝতে পেরেছেন? জি নাকি জি, আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো আবার? না বুঝতে পেরেছি। ওকে। তারপর ক্যাশ এন্ড হ্যাঁ ক্যাশ তো সেম আর কি। আপনার ধরেন এই যে আপনার অ্যাসেটের দাম 8 টাকা, আপনি বিক্রি করছেন 6 টাকায়, লস হয়েছে। আবার যদি উল্টা হয় যে 10 টাকায় বিক্রি করছেন, গেইন হবে। তখন গেইন হবে 2 টাকা। আচ্ছা ক্লিয়ার? জি জি। আচ্ছা এখানে উপরের যে লসটা, এই লস এন্ড ডিসপোজাল এটা কি পিএনএল যাবে? হ্যাঁ হ্যাঁ PNL যাবে, সুযোগ। হ্যাঁ এই লস এখানে PNL যাবে। আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ বলেন, কোশ্চেনটা বলেন। না কোশ্চেনটা ছিল ভাই ক্লাসিফিকেশন অ্যাজ যে হেল্প ফর সেল এটা কোথায় যাবে? সো আচ্ছা পিএনএল। PNL যাবে, হ্যাঁ। রিভ্যালুয়েশন রিজার্ভ বাদে যা আছে মোটামুটি সবই PNL যায়। ওটা তো ওসিআই রিভালুয়েশন রিজার্ভ, যেটা তো ওসিআই দিবে। রাইট, ওসিআইতে যায়। কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট যেটা লস অন ডিসপোজাল এটা তো PNL পিএনএল যাবে। পিএনএল বলতে আপনি ওসিআই কথাই বলছেন? না 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 না, ওসিআই না, PNL দুটো কিন্তু আলাদা স্টেটমেন্ট। হ্যাঁ Right, আমরা right. বাংলাদেশে হচ্ছে একসাথে করি, কিন্তু মানে এটা ওসিআই কিন্তু আলাদা একটা স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ আদার কম্প্রিহেনসিভ ইনকাম। বুঝতে পারছেন? জি। লিস্টেড কোম্পানির ক্ষেত্রে দেখবেন এটা সেপারেটলি করে ওসিআই স্টেটমেন্টটা। আচ্ছা এটা একটু দেখি। ডিসকন্টিনিউড অপারেশন এখানে দুইটা ছিল, একটা হচ্ছে হেল্ড ফর সেল, অ্যাসেট হেল্ড ফর সেল, নন কারেন্ট হেল্ড ফর সেল, এটা আমরা বুঝে ফেলছি। এখন ডিসকন্টিনিউড অপারেশনটা দেখি। আচ্ছা ডিসকন্টিনিউড অপারেশন বলতে কি বুঝতেছি? রিপ্রেজেন্টস আ সেপারেট মেজর লাইন অফ বিজনেস অর জিওগ্রাফিক্যাল এরিয়া অফ অপারেশন। এগুলো পরীক্ষা আসবে না, এগুলো আপনাদের বোঝার জন্য আর কি, প্র্যাকটিক্যাল লাইফে যদি কখনো ডিসকন্টিনিউড অপারেশন বের করতে চান। তারপরে কি? ইজ আ পার্ট অফ আ সিঙ্গেল কোঅর্ডিনেটেড প্ল্যান টু ডিসপোজ অফ আ সেপারেট মেজর লাইন অফ বিজনেস অর জিওগ্রাফিক্যাল এরিয়া অফ অপারেশন। মানে আপনার সেপারেট মেজর লাইন অফ বিজনেস, অথবা ধরেন আপনার ইউরোপের বিজনেস আছে, ইউরোপের বিজনেসটাকে অফ করতে যাচ্ছেন, তাহলে ইউরোপের যে বিজনেস জিওগ্রাফিক্যাল এরিয়া বা ইউরোপের কোনো একটা কান্ট্রি স্পেসিফিক বিজনেস অফ করতে যাচ্ছেন, সেটা আপনি বলতে পারেন ডিসকন্টিনিউড অপারেশন আর কি। হ্যাঁ, অথবা ইজ আ সাবসিডিয়ারি অ্যাকোয়ার্ড এক্সক্লুসিভলি উইথ দ্য ভিউ টু রিসেল। মানে আপনি একটা সাবসিডিয়ারি কিনেছিলেন যার পারপাস ছিল যে ওটা কিনে আমি বিক্রি করে দিব। সো এই তিনটা হচ্ছে, অথবা আপনি যেই অপারেশনটা বিক্রি করে দিয়েছেন আর কি, an entity that has either been disposed of, মানে অলরেডি বিক্রি করে দিয়েছেন। সো এই চারটা জিনিস হচ্ছে discontinued operation. So when does an operation become discontinued?
এটা হচ্ছে হ্যাজ বিন ডিসপোজড অফ, আমি যে বললাম অলরেডি যেটা অলরেডি ডিসপোজ অফ করে ফেলছেন, অথবা ইজ হেল্ড ফর সেল, মানে 12 মাসের মধ্যে আপনি এটাকে সেল করবেন, এটা হাইলি প্রবাবল হইতে হবে। আচ্ছা, এটার প্রেজেন্টেশন কিভাবে হবে? যখন আপনার ডিসকন্টিনিউড অপারেশন থাকবে তখন পিএনএল এর দুটা পার্ট হবে, একটা হচ্ছে কন্টিনিউইং অপারেশন আর একটা হচ্ছে ডিসকন্টিনিউড অপারেশন। হ্যাঁ, মানে আপনি প্রথমে মানে নর্মালি যেভাবে পিএনএল করেন সেভাবে করবেন, শুধুমাত্র কন্টিনিউইং অপারেশন দিয়ে। তাহলে এখানে প্রফিট অর লস ফর দ্য ইয়ার ফ্রম কন্টিনিউইং অপারেশন বের হইলো। এরপরে প্রফিট অর লস ফর দ্য ইয়ার ফ্রম ডিসকন্টিনিউড অপারেশন, এই লাইনে ডিসকন্টিনিউড অপারেশন থেকে যে প্রফিট অর লস হচ্ছে সেটাকে আপনি এখানে নিয়ে আসবেন। বাট এই যে আপনি যে ক্যালকুলেট করলেন ডিসকন্টিনিউড অপারেশন প্রফিট অর লস, সেটা ক্যালকুলেট করতে হবে নোটস টু দ্য ফার্স্ট। বুঝতে পারছেন? আপনি ডিসকন্টিনিউড অপারেশনের যে বটম লাইনটা প্রফিট অর লস, সেটাকে আপনি পিএনএল ডিরেক্টলি আনবেন, ক্যালকুলেশনটা আনবেন না, ক্যালকুলেশনটা করবেন নোটস টু দ্য ফার্স্ট স্টেটমেন্টে। ক্লিয়ার? জি। তারপর দুটো যোগ বিয়োগ করলে যেটা হয় সেটা হচ্ছে প্রফিট অর লস ফর দ্য ইয়ার। আচ্ছা, এই ওয়ার্ক এক্সাম্পলটা দেখি। হ্যাঁ, on 20th October 2017 the directors of company made a public announcement of plans to close its steelworks, which is one of its business operations. The closure means that the company will no longer carry out this type of operation, which until recently has represented about 10% of its total revenue. The work will be gradually shut down over a period of several months, with complete closure expected in July 2018. At 31st December 2017, output had been significantly reduced and some redundancies had already taken place. The cash flow can be clearly distinguished from those of the company's other operations. How should the closure be treated in the financial statements for the year ended 31 December 2017? কোশ্চেনটা বুঝছেন সবাই? না আচ্ছা, 20 অক্টোবর 2017 একটা অ্যানাউন্সমেন্ট নিছে যে একটা স্টিল ওয়ার্কের যে তার বিজনেস আছে সেটাকে সে বন্ধ করে দিতে যাচ্ছে। হ্যাঁ, এখন এই বিজনেসটা গ্র্যাজুয়ালি বন্ধ করবে এবং কমপ্লিটলি বন্ধ হবে জুলাই 2018-তে, জি। উইথ কমপ্লিট ক্লোজার এক্সপেক্টেড ইন জুলাই 2018। তাহলে এটাকে সে ক্লোজ করে ফেলতেছে এবং এটার এক্সপেক্টেড ক্লোজার হবে কত? জুলাই থেকে। তাহলে 31শে ডিসেম্বর 2017-তে এটার ট্রিটমেন্ট কি হবে সেটা জিজ্ঞাসা করছে। বলেন অ্যাকর্ডিং টু আইএফআরএস 5 কি হবে? 17-18 জুলাইতে এটা ওরা কমপ্লিট ক্লোজারে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা ডিসেম্বর 6 মাসের মধ্যেই যাচ্ছে। এটা হেল্প ফর আইএফআরএস 5 এর আন্ডারে আসবে নাকি আসবে না? আপনার কি বিজনেসটা কি সে কমপ্লিট করতে মানে বন্ধ করতে পারছে? এক্সপেক্টেড এটা এক্সপেক্ট জুলাইতে সে বন্ধ করবে। আচ্ছা, কিন্তু কিন্তু অ্যাসেটটা ইউজ করা যাবে না বা ওই বিজনেসটা সে কন্টিনিউ করবে না। না, তাহলে তো যাবে না, কারণ এটা যেহেতু বন্ধ হবে জুলাই 18 সালে। রাইট, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি? এটা কিন্তু ক্লোজার, এটা কিন্তু সেল না। ডিসকন্টিনিউড অপারেশনের ক্রাইটেরিয়া কি ছিল? ডিসপোজ অফ করতে হবে, রাইট? অলরেডি ডিসপোজড অফ অথবা উইল বি ডিসপোজড অফ, রাইট? মানে হ্যাজ বিন ডিসপোজড অফ অথবা ইজ হেল্ড ফর সেল। তাহলে এখানে কোথাও বলা আছে যেটা সেল করবে? সো বিক্রি করতে হবে, মানে হেল্প ফর 5 এর আন্ডারে সেল হয়ে গেছে অথবা বিক্রি করতে হবে, যেটা যে কোনো একটা। না, এখানে শুধু অপারেশন বন্ধ হবে। রাইট, তাহলে এখানে কি আসবে? না, এটা আসবে আসবে না। না ঠিক হলো। ওকে, তাহলে মোটামুটি আমাদের আইএফআরএস 5 শেষ। আইএফআরএস 5 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? শুধু ভাইয়া জাস্ট ওই দুইটা পয়েন্ট মাথায় রাখলেই তো হবে। 12 মাসের মধ্যে
ক্লাসিফাই মানে 12 মাসের মধ্যে হাইলি প্রবাবল হতে হবে যে এটা সেল সেল করা যাবে, আর যে ডিসকন্টিনিউড অপারেশন হয় তারপর সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি আপনার অ্যাসেটটা টোটালি পুরোপুরি ইউজ করা বন্ধ থাকতে হবে অথবা অপারেশনটা পুরোপুরি বন্ধ রাখতে হবে। আর থার্ড হচ্ছে গিয়ে আপনার যদি ডিসকন্টিনিউড অপারেশন হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাসেটটা ইদার ডিসপোজড অফ হইতে হবে অথবা উইল বি ডিসপোজড অফ হবে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। 3টা কন্ডিশন। সো উইল বি ডিসপোজ অফ মানে এটা কোনো স্পেসিফিক ওই যে 12 মাস এখন ম্যানেজমেন্ট এটা এক্সপেক্ট করতেছে 12 মাসের মধ্যে করে ফেলবে, কিন্তু ওটা পরবর্তী বছর গিয়ে হলো না, তখন সেক্ষেত্রে এটার ইয়ে কি হবে? ওই যে তখন আবার 12 মাস দেখতে হবে নেক্সট 12 মাসে হবে কিনা। এটা তো আপনার ধরেন ইয়ার এন্ডে যে সে বুঝবে না যে 12 মাসে, মানে যখন একটা ডিসকন্টিনিউ করা হয় বিজনেস ওটা ওটাকে কি ক্লোজ মনিটরিং এ রাখা হয় না? জি, তো এটা তো ইয়ার এন্ডে যে বের হবে নট নেসেসারি, বছরের মাঝামাঝি সময় বের হতে পারে, রাইট? তো তখন সেটাকে আবার ডিক্লাসিফাই করে নিয়ে আসবে যদি সে মানে সেল করতে না পারে 12 মাসের মধ্যে। আচ্ছা। আচ্ছা, হেল্ড ফর সেল আমরা কস্ট মডেল দেখে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, হ্যাঁ এটা কোথায় প্রেজেন্ট করতে হবে? এটা পিপির মধ্যে দেখাতে হবে। পিপির মধ্যে আসবে? কন্ট্রোল বলেন। না, Non পেপি থেকে current তো বেরই করতেছি থেকে আমরা। তো বের হয়ে বের যাচ্ছে, করে দিচ্ছেন। এফএসএ আলাদা হেড যাবে, হেল্ড ফর সেল। এক্স্যাক্টলি, জি, আপনার কারেন্ট অ্যাসেটের নিচে, হ্যাঁ জি। এটা আলাদা সেপারেটলি আসবে আর কি। হ্যাঁ, সাবটোটাল আমরা কি করি, প্রথমে কারেন্ট অ্যাসেট দেখাই না, তারপর নন কারেন্ট অ্যাসেট দেখাই না? তো কারেন্ট অ্যাসেটের নিচে আর নন কারেন্ট অ্যাসেটের উপরে এদের মাঝামাঝি জায়গায় দেখাইতে হবে। আর কস্ট মডেলে ডিসপোজালটা খুবই সহজ, কিন্তু রিভ্যালুয়েশন মডেলে একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, আমরা কি দেখবো আজকে এটা? হ্যাঁ প্লিজ। ওকে, ডিসপোজাল অফ পিপিই মানে এখানে আসলে রিভ্যালুয়েশন মডেলে আসবে, কস্ট মডেল আসতে পারে বাট মানে রিভ্যালুয়েশন মডেলটা একটু এক্সেপশনাল এবং একটু ক্রিটিক্যাল, সো রিভ্যালুয়েশন মডেল থেকে আসবে। হ্যাঁ, আসলে সো আমি এত কিছু বলবো না, হ্যাঁ খুব ইজিলি আমি বুঝাবো, মনে রাখবেন, শুনে নেবে ঠিক মতো। প্রথমে রিভ্যালুয়েশন মডেলের ডিসপোজাল করতে হইলে একটা অ্যাসেটকে প্রথমে রিভ্যালুয়েশন করতে হবে ফেয়ার ভ্যালুতে ইমিডিয়েটলি বিফোর দ্য ক্লাসিফিকেশন। কস্ট মডেলে কিন্তু কোনো রিভ্যালুয়েশন করতে হয় না। কস্ট মডেলে আমরা আইএফআরএস 5 এর ট্রিটমেন্টটা দেই, রাইট? যে লোয়ার অফ ক্যারিং অ্যামাউন্ট অর ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল। কিন্তু রিভ্যালুয়েশন মডেলে আপনি যখন সেল করবেন তখন অ্যাসেটটাকে আবার রিভ্যালুয়েশন করতে হবে যে রেটে আপনি ডিসিশনটা নিচ্ছেন আর কি, মানে ক্লাসিফিকেশনটা করতেছেন হেল্ড ফর সেল হিসেবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আমি লিখে দিই তাহলে বেটার হয়। তাহলে প্রথম স্টেপ হচ্ছে রিভ্যালুয়েশন করতে হবে। সেকেন্ড স্টেপ কি?
ফার্স্ট স্টেপ বলছি আমি, অ্যাসেটটাকে প্রথমে রিভ্যালুয়েশন করতে হবে। তাহলে রিভ্যালুয়েশন হয়ে যাওয়ার পরে তখন আপনাকে যে নর্মাল যে আইএফআরএস 5 এর যে ক্রাইটেরিয়া ওটাতে ফেলতে হবে। আমার আইএফআরএস 5 এর ক্রাইটেরিয়া কি? ওই তিনটা যে ক্রাইটেরিয়ার কথা বলছেন will be disposed of না না, মানে ইয়েটা কি, মেজারমেন্ট ক্রাইটেরিয়া কি? কয় টাকা দিয়ে মেজারমেন্ট, কিভাবে মেজারমেন্ট করবেন? lower of WDB হুম, fair value less cost and Right. fair value minus sell of cost. কস্ট টু সেল আর কি, জি জি তাই না? সো প্রথমে আমরা রিভ্যালুয়েশন করলাম, এটা জানার কি দরকার আছে? সো এটা নরমাল ভাবে রিভ্যালুয়েশন গেইনের জানা নর্মাল রিভ্যালুয়েশন আর কি, হ্যাঁ, গেইন লস যাই হোক না কেন। হ্যাঁ আর এইটা হয়ে গেলে এই ভ্যালুর উপরে বেস করে এখানে যে আপনি রিভ্যালুয়েশন করেন এটা কি এখন WDB না? জি সো এই ভ্যালুর উপর বেস করে আপনাকে আইএফআরএস 5 কে অ্যাপ্লাই করতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা তো তখন তো WDB আর ফেয়ার, আচ্ছা ঠিক আছে, তখন তো WDB হচ্ছে ফেয়ার ভ্যালু। হুম, আচ্ছা, তাহলে এই জার্নালটা আমরা দেখি। Land which is not depreciated was acquired on 1st January 2012 at a cost of 2 lakhs and revalued to 250 lakhs, 2,50,000 on 1st January 2015. তাইলে 1 জানুয়ারি 2015-তে রিভ্যালুয়েশন এই জার্নালটা কি হবে? অ্যাসেট যতটুকু বাড়ছে একটু অ্যাসেট ডেবিট 50 Debit, আর রিভ্যালুয়েশন ক্রেডিট রেগুলেশন সারপ্লাস বা রিজার্ভ ক্রেডিট। রাইট, আচ্ছা। তারপরে বলতেছে on 1st January 2018 the asset was classified as held for sale. Its fair value was estimated at 235k and the cost to sell at 5,000. তাইলে এটা ধরুন রিভ্যালুয়েশন মডেল না? রিভ্যালুয়েশন মডেলে 1 জানুয়ারি 2018-তে সে ক্লাসিফাই করছে হেল্ড ফর সেলে। ফার্স্ট জার্নাল কি হবে? সারপ্লাস কমবে 15 জার্নালটা বলেন। রিভ্যালুয়েশন সারপ্লাস ডেবিট পিপি সরি অ্যাসেট হচ্ছে গিয়ে ক্রেডিট কত টাকা? 15 টাকা 15,000 টাকা, রাইট। 15,000 টাকা। আচ্ছা, এখানে দেখেন, এখানে শর্টকাট করছে, আমরা শর্টকাট করবো না, আমরা 3টা জার্নাল দিব, ঠিক আছে? তাহলে প্রথম পার্ট শেষ, এবার সেকেন্ড পার্টে কি হবে? আমরা এটা করে ফেলছি, স্টেপ 1 করে ফেলছি, এখানে স্টেপ 2, স্টেপ 2 তাহলে নরমাল যে প্রসেস আর কি। হ্যাঁ বলেন। মানে ক্লাসিফাই করতে হবে তাই তো এখন? হ্যাঁ, হেল্ড ফর সেলে ক্লাসিফাই করতে হবে। সো ক্লাসিফাই হবে হচ্ছে গিয়ে WDB যেটা মানে নন লোয়ার অফ lower of WDB or fair fair value value cost of less sales. sale cost of sales. তো Right. এখানে তো কস্ট অফ সেলস হবে হচ্ছে গিয়ে মানে ফেয়ার ভ্যালু তাহলে? 2,30,000 আর আপনার WDB থাকবে 150, তো লোয়ার অফ হলে 200। না 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 না, ভুল বলতেছেন আপনি। তো প্রথমে কি রিভ্যালুয়েশন করে ফেললেন না? তাহলে রিভ্যালুয়েশন করলে আপনার কত 235 আছে না এখন? আর আমরা প্রথম থেকে জার্নাল দেখি। সো রিভ্যালুয়েশন তো সে একবার করলো 2 বছর আগে, তো ইমিডিয়েটলি বিফোর দ্য ক্লাসিফাইড হেল্প হ্যাঁ, ফর তখন আবার করতে হবে, তখন আবার রিভ্যালুয়েশন করবে না? আচ্ছা স্টেপ 1 তখন আবার রিভ্যালুয়েশন করতে হবে। এই স্টেপ 1 যেটা বললাম আমি, আচ্ছা ওকে তাহলে তখন সে জার্নাল কি দিছিল? রিভ্যালুয়েশন রিজার্ভ দিছিল ডেবিট। রিভ্যালুয়েশন ডেবিট আপনি বলেন 15,000 টাকা আর পিপি ক্রেডিট 15,000। তাহলে এখন পিপির ভ্যালু কত আছে? WDB কত আছে? 2,35,000 2,35,000। আর অ্যাকর্ডিং টু আইএফআরএস 5 ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল কত আছে? 2,30,000 তাহলে আমার কোনটা হবে নন কারেন্ট হেল্ড ফর সেলের ভ্যালু? ক্লাসিফাইড 2,30,000 2,30,000। তাহলে ডেবিট নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল 230। ক্রেডিট হচ্ছে পিপি পিপি 235, রাইট? 235 রাইট। তাহলে 5,000 টাকার যে গ্যাপ, লস এটাকে আমরা বলবো মানে লস অন ডিসপোজাল অফ না না লস সেলস। এটা লস অন ডিসপোজাল না। হ্যাঁ, এখানে রিভ্যালুয়েশনের ক্ষেত্রে বলতে হবে ইম্পেয়ারমেন্ট লস। ইম্পেয়ারমেন্ট লস।
রিভ্যালুয়েশনের ক্ষেত্রে বলতে হবে ইম্পেয়ারমেন্ট লস, আর হচ্ছে গিয়ে কস্ট মডেলে বলতে হবে লস লস অন অন ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা ভাই, এটা 5000 ইম্পেয়ারমেন্ট লস কিভাবে হয়? এখানে তো বলেই দিছে কস্ট টু সেল 5000। হ্যাঁ, তো আপনি কি সেল করছেন? কস্ট ইনকার হইছে? সেল তো করিনি ভাই। হুম, এই কারণে। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। আচ্ছা, আমরা লাস্ট টপিক এটা করে শেষ করে ফেলবো। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে না যে আপনার ধরেন এই ইম্পেয়ারমেন্ট লস টস হয়ে রিভ্যালুয়েশন গেইন লস হয়ে রিভ্যালুয়েশন রিজার্ভ একটা ব্যালেন্স থাকতে পারে না, যেই অ্যাসেটটা আপনি ডিসপোজ করে ফেলছেন, মানে যেটা হেল্প ফর সেলে আছে সেটার হেড ফর সেল আছে, আপনি সেটাকে ডিসপোজ করে ফেলছেন, হ্যাঁ, আর হেড ফর সেল নাই, কিন্তু ওই অ্যাসেটের রিভ্যালুয়েশন রিজার্ভ থাকতে পারে না, থাকতে ব্যালেন্স পারে। জি থাকতে পারে। থাকতে পারে। তাহলে যেই অ্যাসেট নাই তার রিভ্যালুয়েশন রিজার্ভ লিখে কোনো মানে আছে? না, তো এটাকে রিটেন আর্নিংসে ট্রান্সফার করতে হবে। জানাল কি হবে বলেন? রিভ্যালুয়েশন যেটা সারপ্লাস সেটা হবে ডেবিট। ডেবিট, রাইট। রিটার্ন আর্নিংস ক্রেডিট। রিটেন আর্নিংস ক্লিয়ার? জি। ওকে। আর এই এক্সামে এই কোশ্চেন গুলো কিভাবে আসবে বা আসে? এইভাবেই আসবে, মানে আমি যেভাবে বুঝছি সেভাবেই আসবে। আপনার সিনারিওতে বলা থাকবে যে রিভেলেশন হয়েছে এরকম এরকম, এই যে সেলফ টেস্ট যেগুলো আমি দিব এখন, সেগুলো করলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। একটু একটু লিখে নেন। ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 6, 8, 8 তো করাইলাম আর কি। ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 9, সেলফ টেস্ট 5, 12, 15, 18, 20। ক্লিয়ার? বা এটা কি আইফ্রেন্স 5 এর জন্য নাকি পিপি? পিপি পিপি এই চ্যাপ্টারের জন্য, চ্যাপ্টার পুরো 4 ফুল এর জন্য। আচ্ছা, সেলফ টেস্ট দিছেন 3টা আর সেলফ টেস্ট দিছি আমি 5টা। 5 Interactive 12 question। 20। 5, 12, 15, 18, 20। আচ্ছা, এটা এই বই আছে কিনা আমি জানি না, আগের বইতে আছে 5 থেকে 20 পর্যন্ত, এখানে আছে কিনা আমি নট শিওর। আপনি কি নতুন বইয়ের নাম্বার দিচ্ছেন? আচ্ছা, এখানে তো নাই, 15 পর্যন্ত আছে। আচ্ছা, আমি বইটা দেখাই। নাম্বার দিচ্ছি হচ্ছে আপনার এই বইয়ের আইসিডব্লিউ টা, হ্যাঁ, 2018 সালের। সেম টপিক, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, স্ট্যান্ডার্ডে তো কোনো চেঞ্জ আসে নাই। প্রয়োজনে এটা আমি আপনাদেরকে মেলে দিয়ে দিব বা গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ, এই জি বইটা। ভাই, কাইন্ডলি একটু বলে দিবে। ঠিক আছে, এই বইটার আপনার যেগুলো দেখাই দিলাম সেগুলো একটু দেখবেন। জি, চ্যাপ্টার ওয়াইজ এভাবে আমাদের টেস্টের ইয়েগুলো দিয়ে দিলে আমরা প্র্যাকটিস হ্যাঁ, এগুলো করলাম। করলে আর আপনার বাইরে থেকে এই যে আইসিডব্লিউ করতে হবে না। আচ্ছা, আর আপনি ক্লাসে যেই টপিকগুলো যেভাবে কভার করে যাচ্ছেন ওইটার আন্ডারস্ট্যান্ডিং হলেই তো ক্লিয়ার। আমাদের তো আর বইয়ে ডেফিনেটলি, মানে আমাদের ফেল করার মেইন প্রবলেমটা হচ্ছে কি আমরা কোশ্চেন সলভ করে থিওরিতে আসি। তো আমি এই জন্যই আগে দেখেন আপনাদেরকে আমি থিওরি ডেভেলপ করেছি, তারপরে আপনাদেরকে দিয়ে ম্যাথ সলভ করাচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা IS38 দেখবো, বিকজ দুটাই মানে রিলেভেন্ট আর কি, হ্যাঁ, একই জিনিস, দু এক জায়গায় ডিফারেন্স আছে। IS 38 estimate নাকি? হ্যাঁ, ঠিক আছে, ওকে, কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা শেষ করি আজকে। না ভাই, কোশ্চেন না থ্যাংক ভাই, ইউ। কাইন্ডলি ওই পিডিএফটা একটু দিয়ে দিন। ওকে, শিওর। পিডিএফ বলতে বইটা, রাইট? জি 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 ভাই, বইটা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম।